নজরুল প্রসঙ্গ আসলে মানুষ নজরুলকে এইভাবে প্রেজেন্ট করে, নজরুলের নাম দুঃখু মিয়া, নজরুল রুটির দোকানে কাজ করছেন, কিন্তু এমনও তো ছিল নজরুল গাড়ি কিনছেন, সেই সময় গাড়ি কিনছেন। আপনি চিন্তা করেন নজরুলের যদি কিছু ছবি দেখেন 70-80 বছর আগে এরকম একটা ছবি কার আছে? কমপ্লিট বায়োগ্রাফি ছিল না, এটা একটা গ্যাপ ছিল। আমি কাজটা করছি। স্টার সিনেপ্লেক্স থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে যে আমরাও চালাতে চাই, আমাদের জাতীয় কবির একটা কাপ বাম্পার আছে এরকম, তা আমরা এটাকে ক্যালিগ্রাফি বুক করব। 38 সূরা, 38 কান্ট্রি, 38 আর্টিস্ট, কানেক্ট, লার্ন, লিড। ডক্টর আলামিন খান বহু গুণে গুণান্বিত একজন মানুষ। বর্তমানে এটিএন নিউজের হেড অফ সেলস এবং মার্কেটিং হিসেবে কর্মরত আছেন। পিএইচডি ডক্টরেট প্রাপ্ত আলামিন খান কবি নজরুল ইসলামকে নিয়ে বহু গবেষণা করেছেন, তার বায়োপিক তৈরি ও আরো অনেক গুরুত্বপূর্ণ কাজে রেখেছেন পদক্ষেপ। ঢাকা পডকাস্টের আজকের এপিসোডে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর আলামিন খানকে। আলামিন ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা পডকাস্টে। থ্যাংক ইউ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসসালামু আলাইকুম আলামিন ভাই, আপনাকে দেখে খুবই ভালো লাগছে ঢাকা পডকাস্ট। না, আমারও অনেক ভালো লাগছে এরকম একটা জায়গায় আসতে পেরে। আপনারা যে আমাকে আমন্ত্রণ করছেন, আমি খুবই খুশি। থ্যাংক ইউ সো মাচ। আলামিন ভাই, আমরা আপনার সম্বন্ধে অনেক কিছু জানি, যে আপনি নজরুল গবেষক, আপনি ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, আপনি মিডিয়াতে অনেক বছর ধরে আছেন, নিউজ নিয়ে কাজ করছেন, বিশেষ করে সেলস অ্যান্ড মার্কেটিং দেখছেন। তো আমরা আপনার এই গল্পগুলো শুনবো, কিন্তু আমরা আসলে আপনার একদম পেছনের গল্প, মানে শুরুর গল্প থেকে আমরা কিভাবে শুরু করতে পারি। আমি যদি বলি সেটা হচ্ছে যে ডেফিনেটলি আমার মেইন প্রফেশন যেটা, সেটা তো হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং। আমি এটিএন নিউজে কাজ করি অ্যাজ এ হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং, এবং অলমোস্ট 15 ইয়ার্স হয়ে গেল আমার এটিএন নিউজে। আমার শুরুটা এসটিভি ইউএস দিয়ে, এটা 2005-এ, তারপর সিএসবি নিউজ, তারপর ইটিভি, তারপরে চ্যানেল 1, অ্যান্ড ফাইনালি এটিএন নিউজ। এটিএন নিউজেই মূলত আমি অনেক দিন, 2010 থেকে এখন পর্যন্ত অলমোস্ট 15 ইয়ার্স। তো আমার যেটা মনে হয় যে শুরু যদি বলি, আমার তো আসলে শুরুতে প্ল্যান ছিল না যে সেলস অ্যান্ড মার্কেটিংয়ে কাজ করব, বা সেলস অ্যান্ড মার্কেটিংয়ে কাজ করলে মিডিয়াতে কাজ করব। তো এটা আমার একটা ছোট্ট স্টোরি, আমি জানি না একটা বলার সুযোগ হলো হয়তো আপনাদের এখানে, যেটা আসলে এভাবে কাউকে বলা হয়নি। সেটা এরকম যে আমি যখন স্ট্যামফোর্ডে এমবিএ করতাম, তখন হঠাৎ করে আমার সাথেই এমবিএ করতেন একজন সিনিয়র ভাই, উনি আমাকে একটা ম্যাগাজিন দিলেন, এবং আমাকে ম্যাগাজিনটা দেওয়ার পরে, আমার পুরো ম্যাগাজিনটা পড়ার পরে আমার কাছে মনে হলো যে দেখলাম ম্যাগাজিনের ওখানে একটা বিজ্ঞাপন আছে। তো ট্রাস্ট মি, ওই বিজ্ঞাপনটা আমাকে খুব ক্লিক করে যে আচ্ছা, যদি এরকম হয় যে আমি কোনো একটা ম্যাগাজিনে কাজ করি, এবং আমার সাথে যারা এমবিএ করে তাদের অনেকে বিভিন্ন কোম্পানিতে বেশ ভালো বড় পজিশনে কাজ করে, তো এমনও হতে পারে যে আমি যদি কোনো ম্যাগাজিনে কাজ করি এবং তাদের কাছে যদি আমি বিজ্ঞাপনের কথা বলি, হয়তো এমন হতে পারে যে তারা কোনো বিজ্ঞাপন দিতেও পারে। তো যেই চিন্তা, সেভাবে আমার মনে আছে, এটা আরও অন্তত 20 বছর আগের কথা বলছি আমি। তো আমি প্রেস ক্লাবের ওখানে পত্রিকা বিক্রি হয় ওরকম একটা জায়গায় গেলাম তারপরের দিনই, এবং গিয়ে জাস্ট ওনাদের কাছে খোঁজ নিলাম যে কোন ম্যাগাজিন সবচেয়ে বেশি বিক্রি হয় বা মানুষ নেয়। তো যাই হোক, ওনারা একটা ম্যাগাজিনের কথা বললেন, এবং আমি সেই ম্যাগাজিনটা কিনে নিলাম। নেওয়ার পরে আমি সেই ম্যাগাজিনের একদম অফিসে চলে গেলাম, এবং সেই ম্যাগাজিনের সম্পাদকের সাথে দেখা করলাম। এবং ট্রাস্ট মি, আমাকে কেউ বলে নাই, এরকম কোনো গাইডলাইন আমি পাই নাই যে এই কাজটা আমাকে করতে হবে, জাস্ট আমি একদম নিজের ব্রেন থেকে আসছে জিনিসটা। এবং আমি সম্পাদকের সাথে যখন মিট করি, এবং ওনাকে বললাম যে আপা, আমি আপনার ম্যাগাজিনে যদি কোনো বিজ্ঞাপন এনে দেই, তো আমি যেহেতু স্টুডেন্ট, আমাকে আপনি একটা ভালো কমিশন দিবেন। তাহলে আমি চাকরি করব না, যেহেতু আমি পড়ালেখা করি, বাট আমি যদি বিজ্ঞাপন এনে দিই তাহলে আপনি আমাকে একটা কমিশন এখান থেকে দিবেন। এবং উনি বললেন যে ঠিক আছে, তুমি যদি বিজ্ঞাপন, আমি ছোট মানুষ, বলো যে ঠিক আছে, তোমাকে 30% কমিশন দিয়ে দিব, যে অ্যামাউন্ট আসবে তার উপরে, যেই টাকার বিজ্ঞাপন আসবে তোমাকে 30% দিব। তা আমি খুব একদম দাবি নিয়ে বললাম যে 30% আপা, আপনি আমাকে 50% করে দিন। 50%? হ্যাঁ, 50%। তো উনি, আমার মনে হলো যে উনি রাগ হলেন, একটু বিরক্ত হলেন। হ্যাঁ, রাগ হলেন বা বিরক্ত, সত্যি কথা। উনি বললেন ঠিক আছে, তোমাকে 50% দিব, এবং বলেও ফেললেন যে কত মানুষ আসে এরকম বিজ্ঞাপন দিবে, এটা ওইটা বলে, কিন্তু পরে তো আর পাওয়া যায় না। তো আমার ধারণা ছিল যে উনি তাই মনে করছে যে আমিও হয়তো ওনার কাছে আর আসবো না। ট্রাস্ট মি, আমি ওনার থেকে, ওনার যারা সেলস মার্কেটিংয়ে কাজ করতো ওই সময়, তাদের থেকে আমি একটা সেলস প্রপোজাল নিলাম, এবং পরের দিন আমার মনে আছে আমি বিডি ফুডসের একটা কোম্পানি আছে, এখনও আছে, ওইখানে গেলাম,
জাস্ট রিসেপশনে বললাম যে আমি এরকম একটা ম্যাগাজিন থেকে আসছি, তা আমি যারা ব্র্যান্ড বা মার্কেটিংয়ে কাজ করে তাদের সাথে একটু দেখা করতে চাই। খুব লাকিলি রিসেপশন থেকে আমার একদম জিএম যিনি ওনার সাথে মিট করে দিলেন, আমার মনে আছে ওনার নাম আশরাফ সাহেব, এবং উনি আমার কথা শুনে খুবই পছন্দ করলেন এবং উনি ওনার ব্র্যান্ডে যিনি ছিলেন কামরুল ভাই তার সাথে আমাকে পরিচয় করে দিলেন যে ওর কথা শোনো কি বলে। এবং খুবই লাকিলি যে উনি আমাকে 6 মাসের একটা ওয়ার্ক অর্ডার দিয়ে দিলেন সেই সময়, এবং সেটা 60,000 টাকা ছিল, 60,000 টাকা, 20 বছর আগের ঘটনা। এক্স্যাক্টলি 60,000 টাকার একটা ওয়ার্ক অর্ডার নিয়ে আমি তো বিশাল খুশি। এবং সেটা নিয়ে তারপরের দিন আমি সম্পাদকের সাথে দেখা করলাম এবং বললাম যে আপা আমি তো বলছিলাম যে আমি বিজ্ঞাপন এনে দিব, সত্যি সত্যি আমি কিন্তু একটা ডিল করে ফেলছি। বলে তাই নাকি? তো উনি দেখে এত খুশি হলেন যে উনি সাথে সাথে ওনার অ্যাকাউন্টস দেখতে একটা আপা, ওনার নাম আসমা ছিল, ওনাকে বললেন যে আচ্ছা আলামিনকে এখনই 5,000 টাকা দিয়ে দাও। তো বিজ্ঞাপন এখনো ছাপা হয়নি, তারপরে উনি আমাকে 5,000 টাকা দিয়ে দিলেন। তো আমার সত্যি সত্যি ওই সময় আমি স্টুডেন্ট, আমার কাছে 5,000 টাকা খুব মানে খুবই 50,000 টাকা বলতে পারি। আমার কাছে মনে হয় যে ওইটা আমার কত টাকা সেটা যদি কম্পেয়ার নাও করি, আমার কাছে আসলে এটা অনেক কিছু ছিল, আমি অনেক খুশি ছিলাম। তারপরে খুবই একটা ইন্সপায়ারেশন তো ডেফিনেটলি যে আমি ফার্স্ট কলেই একটা বিজ্ঞাপন এসে গেছে, এবং তারপরে আমার মনে হলো যে এই বিজ্ঞাপন নিয়ে আমি কাজ করতে পারি, স্পেশালি সেলস। আলামিন ভাই, এখানে কি তাহলে আপনার লাইফের সেলসের টুইস্ট আসলো? এক্স্যাক্টলি, এটাই একদম ফার্স্ট হচ্ছে এটা। এই সেলসের টুইস্ট আপনাকে কি দিল? মানে আমার কাছে মনে হলো যে এটা একটা খুবই মজার, যে এটা যেমন আমি যদি ওইখান থেকে 20 বছর পরে এটাকে কানেক্ট করে ফেলি, সেটা হচ্ছে যে যেটা আমি হয়তো পরে বলবো, যে লাস্ট ইয়ার আমি ওয়াশিংটনে যেই সেমিনার করলাম সেখানে একটা লাইন আমি শিখে আসছি, যেটা পুরো ডে লং একটা সেমিনার ছিল, সেটা হচ্ছে কানেক্ট, লার্ন, লিড। তো আমার কাছে মনে হচ্ছে যে এই সেলসে যারা কাজ করে, স্পেশালি মিডিয়াতে যারা সেলসে কাজ করে, তাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে কানেকশনটা হয় অনেক বড় বড় মানুষদের সাথে। এটা একটা বিশাল পাওয়া আমি মনে করি। এখন আমরা যারা কাজ করি, ইভেন একটা জুনিয়র যারা এক্সিকিউটিভ হিসেবেও কোনো টেলিভিশন চ্যানেলে কাজ করে, দে ক্যান মিট এমডি অফ এনি ব্যাংক, তারা যে কোনো বড় বড় মানুষের সাথে মিট করার সুযোগ পায়, যেটা অন্য কোনো সেক্টরের সেলসে কাজ করলে এই অ্যাডভান্টেজ তারা এনজয় করতো না। তো তারপরে আমি যেহেতু আমি স্ট্যামফোর্ডে এমবিএ করতাম, ওরা একটা চ্যানেল করলো HTV US, যেটা আমেরিকা থেকে ট্রান্সমিশন হতো, এবং আমাকে বললো যে তুমি জয়েন করো। তারপরে আমি জয়েন করলাম কোন ডিপার্টমেন্টে, তো তখন সেলস মার্কেটিং, এবং একজন সেলস মার্কেটিংয়ের লোক, সেটা হচ্ছে আমি একা। তো ওইটাই শুরু আমার বলা যায়। এবং তখনও তো চ্যানেল অনেক কম ছিল, তো আমেরিকা থেকে ট্রান্সমিশন হতো, তারপরে চ্যানেল শুনে মানুষের একটা অন্যরকম, যেটা এখন বলতে গেলে একটু কম, বাট সেই সময় আমি চ্যানেলে কাজ করি, এটা বিশাল একটা ব্যাপার ছিল, রেসপেক্ট ছিল। তো সেখান প্রথম ওই ম্যাগাজিনের গল্পটা বললাম, এবং তারপরে HTV US দিয়ে মূলত আমার শুরু। আমি ওখানে 2005 সালে জয়েন করি অ্যাজ এ জুনিয়র এক্সিকিউটিভ সেলস অ্যান্ড মার্কেটিং। তারপরে আমি ওখানে এক্সিকিউটিভ হই, এবং তারপরে ওখান থেকে আমি চলে যাই CSB নিউজে আমি সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে জয়েন করি। তারপরে আমি ETVতে, তারপরে আমি চ্যানেল ওয়ানে, এবং ফাইনালি আমি ATN নিউজে জয়েন করছিলাম 2010-এ অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসেবে, তারপরে ডেপুটি জেনারেল ম্যানেজার, এবং তারপরে জেনারেল ম্যানেজার, এবং নাও আমি হচ্ছে হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং হিসেবে এখানে কাজ করছি। ভাই, আপনার কাছে প্রশ্ন, মানে আমরা আসলে কি, আমাদের এখানে অনেক সেলস ট্রেনার, অনেক ভাইয়ের সাথে আমাদের কথা হয়েছে, বিক্রয় বন্ধু রাজীব ভাইয়ের সাথে কথা হয়েছে, ডন সামদিন ভাইয়ের সাথে কথা হয়েছে, জামাল উদ্দিন জামি ভাইয়ের সাথে কথা হয়েছে। তো তারা সিগনিফিকেন্টভাবে একটা প্রোডাক্ট বা সার্ভিস সেল সম্পর্কে আমাদের বলেছেন অধিকাংশ ক্ষেত্রে। তো আপনি হচ্ছে নিউজের সেলসটা করেন, এই বিষয়টা যদি আমাদের বুঝিয়ে বলেন আসলে এই সেলসটা কিভাবে হয়, আপনি কি সেলস করেন? আমরা সাধারণ মানুষের জিনিসটা জানি না। এটা খুবই মজার এই সেন্সে যে ইভেন বিয়ের সময়ও বলে যে ছেলে কি করে, মানে মিডিয়াতে কাজ করে, মিডিয়া যেহেতু টেলিভিশন চ্যানেলে কাজ করি, আমি কি নিউজ পড়ি নাকি আমি প্রোগ্রাম করি, এটাই। বাট সেলস যে টেলিভিশন চ্যানেলে আছে, মিডিয়াতে আছে, এটা অনেক মানুষই জানে না, এবং অনেকে জিজ্ঞেস করে সেলস কি, মিডিয়াতে আবার সেলস কি। আসলে আমরা যে বিজ্ঞাপনগুলো দেখি সেই কাজগুলো আমরা করি, এবং আমরা সবচেয়ে যদি বলি সেটা হচ্ছে আমরা ফুয়েলের কাজটা ইনফ্যাক্ট আমরাই করি। একটা চ্যানেলের, একটা টেলিভিশন চ্যানেল হোক বা একটা পত্রিকাও হোক, তার যে বিজনেস যে জেনারেট করে সেটা কিন্তু আমাদের কাজ। সো আমরা ফুয়েলটা আর্ন করি কিন্তু আমরা। তো এখানে চ্যালেঞ্জ বলতে যেটা, সেটা হচ্ছে আসলে তাই যে অন্য সেক্টরে দেখা যায় একটা প্রোডাক্ট আপনি কাউকে দেখাতে পারেন এবং উনি দেখে বলতে পারে এটা ভালো মন্দ, বাট আমরা এমন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি যেটা আমাকে বিশ্বাস করে ওনাকে বিজ্ঞাপন দিতে হয়, ওনাকে বাই করতে হয়। এটা কিন্তু অনেক কঠিন।
তো আরেকটা জিনিস হচ্ছে যে এখনো পর্যন্ত মানে আমি যেমন কোনো ছেলে মেয়েরা যে এই লাইনে ক্যারিয়ার করবে এটা খুব একটা রেয়ার, কিন্তু মানে একটা মিডিয়াতে সেলস মার্কেটিং এর জব আছে এবং তারা তাদের ক্যারিয়ার এই লাইনে করবে, এটা এখনো পর্যন্ত মানুষ চিন্তা করে না। আসলে তাই, মানুষ এভাবে চিন্তা করে না। ভাই এখানে আপনার সেলসটা কি করেন? মানে আমার প্রশ্নটা হচ্ছে কি সেলস করেন? আপনি কি মিনিট সেল করেন, বিজ্ঞাপন সেল করেন, কিভাবে সেল করেন? মানে আমি ঢাকা পডকাস্ট চাচ্ছি, এটি নিউজ একটা বিজ্ঞাপন দিব যে সবাই আমাকে দেখবে, রাইট রাইট, তো কিভাবে আমি দিব ভাই? না সেটা হচ্ছে যে ডেফিনেটলি আমাদের একটা টাইম ফ্রেম থাকে, আমরা বলি পিক আওয়ার, অফ পিক আওয়ার। সো পিক আওয়ারে এক ধরনের রেট থাকে, অফ পিক আওয়ারে আরেক ধরনের রেট থাকে। পিক আওয়ারটা কখন ভাই? আমরা নরমালি 5 to 1 বলি, বিকাল 5টা থেকে রাত 1টা পর্যন্ত। বাকি বিকাল 5টা থেকে রাত 1টা পিক আওয়ার ভাই? পিক আওয়ার, রাইট। মানে এই টাইমটা কি এক্সপেন্সিভ হয়? এক্স্যাক্টলি, ডেফিনেটলি আমরা অফ পিক আওয়ার থেকে ডেফিনেটলি এটার রেটটা অনেক বেশি হয়। আচ্ছা, আর অফ পিক আওয়ারটা ভাই 1টার পর থেকে শুরু হয়ে? 1টার পরে আমরা লেট নাইট বলি, আমরা অনেক সময় বলি যে এনআরবিটা আওয়ারও বলি অনেক সময়। হ্যাঁ, তো বেসিক্যালি সকাল 6টা থেকে 5টা পর্যন্তকে আমরা অফ পিক আওয়ার বলছি। তো ভাই আপনার আরেকটা যে পরিচয় আছে আমরা সেটা নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে যে নজরুল গবেষক। তো আপনি কবে থেকে, মানে এটা কি ছেলেবেলা থেকেই আপনি নজরুল নিয়ে স্টাডি করতেন, কিংবা সেখান থেকে গবেষণার ব্যাপারটা আসলো কিনা, ওই গল্পটা যদি একটু বলেন। না, এটা ছোটবেলায় এক একজনের তো আসলে আমার কাছে যেটা মনে হয় যে আমি খুব ছোট মানুষ হিসেবে যদি বলি যে দেখেন প্রত্যেকের একটা নাক, দুইটা চোখ, সব একই রকম, তারপর আলাদা। আল্লাহ মানুষকে এত ইউনিক হিসেবে তৈরি করছেন যে আমরা সবই একই রকম, বাট তারপরও ডিফারেন্ট। তো এক একজনের এক এক ধরনের ইচ্ছা থাকে, শখ থাকে। আমি ছোটবেলা থেকে এমনি গান টান করতাম, গান বলতে ইসলামিক গান, বেসিক্যালি ইসলামিক গানগুলো করতাম নজরুলের। তো তখন থেকেই নজরুলের গান মানে হচ্ছে যে রোজা, নজরুলের গান ছাড়া তো রোজা, ঈদ হতো না। এক্স্যাক্টলি। তো নজরুলের প্রতি ওই ভালোবাসাটা আমার সব সময় ছিল আসলে, সত্যি কথা। যেমন আমার ছোটবেলা থেকে আজানেরও যদি বলেন যে দূর আজানের মধুর ধ্বনি বাজে বাজে, এই যে নজরুলের যে একটা গান। হ্যাঁ, তো বেশি যেটা মনে হয়েছে, যেটা আপনি নজরুলের কথা যেহেতু বললেন, সেটা হচ্ছে আমি ফিল করছি 2010-11 দিকে আমার কাছে মনে হতো যে আমাদের জাতীয় কবি, আমরা সবাই জাতীয় কবি বলছি, বাট জাতীয় কবির উপরে কোনো কমপ্লিট বায়োগ্রাফি নেই। তো যেমন আপনি যদি দেখেন যে কলকাতায় নজরুল, ত্রিশালে নজরুল, ঢাকায় নজরুল, এরকম ছোট ছোট করে বিচ্ছিন্ন ডকুমেন্টারি আছে, ইউটিউবে অসংখ্য পাবেন। তো এটা ইভেন 2015-16 আমার আরো বেশি মনে হলো যে এক্স্যাক্টলি আমাদের জাতীয় কবির উপরে একদম কমপ্লিট একটা বায়োগ্রাফি থাকা উচিত। একটা সময় না হলে কি ভুল তথ্য বলবে। এবং যারা নজরুল সম্পর্কে জানেন, ওনারা এখনো যারা আছেন, ওনারা যখন থাকবেন না, তখন অনেকে অনেক নিজের মতো করে বলবে, তখন নজরুল সম্পর্কে ভুল তথ্য হতে পারে। স্পেশালি আমি যদি বলি ডক্টর রফিকুল ইসলাম স্যার, যিনি নজরুল সম্পর্কে মানে সব অনেক জানেন, প্রফেসর আনিসুজ্জামান স্যার, প্রফেসর সিরাজুল ইসলাম স্যার। তো 2018-এ আমরা আসলে মূলত একদম ফুল ফেজে কাজটা শুরু করি যে না, আমরা একটা কমপ্লিট বায়োগ্রাফি অফ নজরুল করতে চাই। আচ্ছা। এবং সেখানে আমার ভাই ফেরদৌস খান, আমার ভাই মূলত এই ফিল্মটার ডিরেক্টর হিসেবে কাজ করছে। সো 2020-এ আমরা 18-তে আমরা ফুল ফেজে কাজ শুরু করি এবং ময়মনসিংহের ত্রিশাল থেকে, যেখানে নজরুল একটা সময় ছিলেন, সেখান থেকে মূলত আমরা একদম আনুষ্ঠানিকভাবে কেক কেটে আমরা নজরুলের বায়োগ্রাফি বানানো শুরু করি। এবং আমাদের টার্গেট একটাই ছিল যে একদম নজরুলের জন্মস্থান থেকে একদম ঢাকা ইউনিভার্সিটির কবরস্থান পর্যন্ত যেন পুরাটা কাভার করে। এবং আমি যদি বলি ওমা কাজী, যিনি এখন নাই, মারা গেছেন, বাট উনি কিন্তু কাজী নজরুলকে একদম ডিরেক্ট সেবা করছেন। তো এই মানুষটা উনি দেখছেন, উনি সেবা করছেন নজরুলের, উনি যেভাবে বলতে পারবেন আরেকজন শুনে বলা ডেফিনেটলি ডিফারেন্ট হবে। তো আমাদের ফিল্মটাতে উনি ছিলেন, আমাদের ফিল্মটাতে রফিকুল ইসলাম স্যার ছিলেন, আমি যেটা বললাম প্রফেসর সিরাজুল ইসলাম স্যার ছিলেন, জানেন এরকম অসংখ্য, কল্যাণী কাজী, যিনি কাজী নজরুল ইসলামের ছেলের বউ কলকাতায়, উনি আমাদের এই ফিল্মটাতে ছিলেন। সো নজরুল সম্পর্কে যারা জানেন তারা সবাই এই আমাদের এই ফিল্মটাতে ছিলেন। এক্স্যাক্টলি। এবং আমার আরেকটা জিনিস, যেহেতু আমি সেলস মার্কেটিংয়ে কাজ করি, আমি একটা জিনিস চিন্তা করি, এটা একদম আমার নিজের মত যদি বলেন, যে নজরুল প্রসঙ্গ আসলে মানুষ নজরুলকে এইভাবে প্রেজেন্ট করে, নজরুলের নাম দুঃখ মিয়া,
নজরুল রুটির দোকানে কাজ করছেন, কিন্তু এমনও তো ছিল নজরুল গাড়ি কিনছেন, সেই সময় গাড়ি কিনছেন, আপনি চিন্তা করেন তো। ইভেন আজকে হ্যাঁ নজরুল গাড়ি কিনেছেন, অনেক শখ ছিল ওনার। শুধু তাই না, আপনি নজরুলের যদি কিছু ছবি দেখেন, আপনি মেলান তো যে আজকে 70-80 বছর আগে এরকম একটা ছবি কার আছে। আমি পার্সোনালি বলছি, এত সুন্দর। তো আমি প্রত্যেকটা কাজ নজরুলের ইউনিক করতে চাইছি। যেমন কমপ্লিট বায়োগ্রাফি ছিল না, এটা একটা গ্যাপ ছিল, আমি কাজটা করছি। এবং এটার প্রিমিয়ার কোথায় হবে? ইয়াস, দ্য বেস্ট প্লেস। আমি ব্লকবাস্টারে প্রিমিয়ার করছি, যমুনা ফিউচার পার্কে ব্লকবাস্টারে করছি। এবং তাই না, ওনারা, আমি কৃতজ্ঞ ওনাদের প্রতি যে ওনারা ব্লকবাস্টারে 2 সপ্তাহ আমার এই ফিল্মটা ওনারা চালিয়েছেন, বায়োগ্রাফি অফ নজরুল। আরও ইন্টারেস্টিং, যখন ব্লকবাস্টারে বায়োগ্রাফি অফ নজরুল চলছে, স্টার সিনেপ্লেক্স থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে যে আমরাও চালাতে চাই। তারপরে স্টার সিনেপ্লেক্স বসুন্ধরায় আমার এই ফিল্মটা 2 উইকস চলে। ইভেন স্টার সিনেপ্লেক্সের যেটা সীমান্ত স্কোয়ার, সেখানে আমার এই ফিল্মটা 2 উইকস চলে। তারপর একদিন আমি বিটিভিতে যিনি ডিজি ছিলেন, উনি একদিন বললো যে তুমি জাতীয় কবির উপরে ডকু ফিল্ম করছো, এটা সবাইকে দেখাইতে হবে, এটা তো জাতীয় সম্পদ, এখন আমাকে দাও, আমি চালাই। তারপরে এটা আমরা বিটিভিতে একবার অন এয়ার হয়। তারপর আমার তো টার্গেট মূলত মানুষদেরকে দেখানো। আমি চাইছি যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলেমেয়েরা যেন আমার এই ফিল্মটা দেখে জাতীয় কবি সম্পর্কে আরও বেটার নলেজ তাদের হয়। তারপর 2023-এ আমরা একটা ইনভাইটেশন পাই মিশিগান থেকে। হ্যাঁ, সেখানে আমার ভাই যায় 2023-এ অ্যাজ এ ডিরেক্টর, এই ফিল্মটা দেখে এবং ওনারা অনেক অনেক প্রশংসা করেন যে আমরা জাতীয় কবি সম্পর্কে এত কিছু জানতাম না। তারপর লাস্ট ইয়ার যেটা 2024-এ আমি ওয়াশিংটনে ফোবানাতে একটা ইনভাইটেশনে যাই আমার এই বায়োগ্রাফি দেখানোর জন্য। এবং সেখানে আমি আমার বায়োগ্রাফি অফ নজরুলটা, আমার এই ফিল্মটা দেখাই। এবং ওইখানেই খুবই মজার, আমার কাছে মসজিদের মতো মনে হলো যে মাঝে মাঝে শুক্রবারে হুজুররা যেমন বলে যে আপনি 2 বস্তা সিমেন্ট দিবেন, তো আরেকজনে দেখি দাঁড়া যায় যে হুজুর আমি 5 বস্তা দিব। তো যখন ওয়াশিংটনে আমি ফিল্মটা দেখাই, তখন হঠাৎ করে এক লোক দাঁড়ায় গেলেন, বললেন যে আমি আমার নেক্সট ইয়ারে আটলান্টাতে হবে, আমি এই জাতীয় কবির এই ফিল্ম দেখাতে চাই। তো উনি কিন্তু সত্যি সত্যি তখনই কনফার্ম করে দিলেন এবং এবার ওনারা নিজেরা পোস্টার করে আমাকে পাঠিয়ে দিয়েছেন যে এক্স্যাক্টলি। এবং 31 অগস্ট আমার এই ফিল্ম দেখানোর ডেট আর কি। হোপফুলি ইনশাল্লাহ এবারও আমি আমার বায়োগ্রাফি অফ নজরুল দেখাতে যাব। এবং সবচেয়ে বড় যেটা আমি বললাম যে এটা আমি তো মানুষকে দেখাতে চাই, আমি ওপেন করে দিতে চাই সবার জন্য। তো সেখানে প্রথম আলো আমাকে অনেক হেল্প করছে। সেটা হচ্ছে যে গতকালকে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন ছিল, 126তম জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে প্রথম আলোর ইউটিউব এবং ফেসবুক পেজে, প্রথম আলোতে ইউটিউব ফেসবুক পেজে আমার এই বায়োগ্রাফি ফিচারটা, যেটা হ্যাঁ এটা হচ্ছে ফিচারটা, তো এটা ওপেন করে দেওয়া হয় আর কি। এখন চাইলে যে কেউই আমাদের এই বায়োগ্রাফি অফ নজরুলটা প্রথম আলোর ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে এটা দেখে নিতে পারবে। এটা আপনার যে ফিল্মটার কথা বললেন, হ্যাঁ এটা কি ইউটিউবে अवेलेबल আছে? হ্যাঁ, প্রথম আলোর ইউটিউব চ্যানেলে আছে। এখানে অ্যাক্টর যারা ওখানে অভিনয় করেছে সবাইকে আমাদের বাংলাদেশি না ওপার বাংলারও আছে? এটা যেহেতু ডকু ফিল্ম, এখানে আসলে কোনো অ্যাক্টিং নাই, এখানে শুধুমাত্র যারা জানেন তারা তাদের কথা বলছেন এবং নজরুলের স্মৃতিচিহ্ন যেখানে ছিল সেই জায়গাগুলোতে আমরা গিয়ে কভার করছি। এখানে ছিলেন, ওখানে ছিলেন, ইভেন ময়মনসিংহের ত্রিশালের কথা যদি বলি, কোন বাড়িতে উনি ছিলেন, কোথায় কোথায় ছিলেন, এই জিনিসগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা তাহলে ওইটার লিংকটাও দিয়ে দিব আমাদের পডকাস্টের সাথে। এক্স্যাক্টলি, তাহলে ডেফিনেটলি এটা দিতে পারেন। তাহলে এখন কি হলো যে মানুষ চাইলে ওখান থেকে সবার জন্য ওপেন করে দেওয়া হলো এবং তারা দেখতে পারবে। এবং আমি যেটা বলছিলাম যে আমি ইউনিক কাজ করার চেষ্টা করি নজরুলের, আপনি ডেফিনেটলি জানেন যে আমার আরেকটা ছোট্ট কাজও বলতে পারেন, সেটা হচ্ছে যে নজরুলের সবচেয়ে বড় যেই আবিষ্কার সেটা হচ্ছে বিদ্রোহী কবিতা। যদি বলেন বিদ্রোহী কবিতার 100 ইয়ার্সেও আমি একটা ইউনিক কাজ করছি। আচ্ছা, সেটা হচ্ছে যে আমার মনে হলো যে 100 ইয়ার্স হচ্ছে একটা কবিতার, কি করা যায় 100 ইয়ার্সে? তখন আমার মনে হলো যে এরকম করা যায় কিনা, একটা কবিতা নিয়ে একটা পেইন্টিং বুক করা যায়। সেটা হচ্ছে জাস্ট 2-3 লাইনস, 2-3 লাইনের এক পেজে 2-3 লাইন থাকবে এবং সেটার উপরে বেস করে একটা পেইন্টিং হবে। কারণ মানুষ পেইন্টিং পছন্দ করে, আবার টানা 141 লাইনের কবিতা অনেকে পড়তেও চায় না। কিন্তু যদি এমন হয় একটা পেজ উল্টানোর সাথে সাথে আপনি পেইন্টিং পাচ্ছেন, কারণ ওনার প্রত্যেকটা লাইনই তো ডিফারেন্ট মিনিং ছিল। তা আমরা যেটা করছি সেটা হচ্ছে যে একটা পেইন্টিং বুক করলাম 100 ইয়ার্স অফ বিদ্রোহী, এবং সেটা হচ্ছে 32 পেইন্টিং ছিল ওখানে এই পেইন্টিং বুকটাতে। মানে এটা কি হচ্ছে যে কবিতাটা, বিদ্রোহী কবিতা?
হ্যাঁ, এই কবিতাটার বিভিন্ন লাইন নিয়ে করা হয়েছে এক একটা পেইন্টিং, মানে 32টা পেইন্টিং ছিল। পুরা কবিতাটাই আমরা কভার করছি, পুরা কবিতাটা নিয়ে ভাই বিদ্রোহী, বলবীর, বল অন্যতম। আপনি 2-3 লাইন একটু আমাদের আবৃত্তি করে শোনাবেন? আমি যেহেতু আবৃত্তি কর না, আমি পারবো না, যতটুকু পারেন। আমরা অনেক সময় ট্যুরিস্ট হিসেবে বিভিন্ন দেশে যেতে চাই, কিন্তু অথেন্টিক প্রতিষ্ঠান খুঁজে পাই না কোথা থেকে ভিসা প্রসেসিং করতে হবে। আমরা স্টুডেন্ট ভিসায় দেশের বাইরে যেতে চাই। আমরা এসএসসি কমপ্লিট করেছি, এইচএসসি কমপ্লিট করেছি, আমরা অনার্স বা ব্যাচেলার করতে যাব, কিন্তু আসলে কিভাবে যাব সঠিক সোর্স আমরা অনেক সময় পাই না। অনেকে আছে সৌদি আরব যেতে চাচ্ছেন, মিডল ইস্টে যেতে চাচ্ছেন, অথবা ইউরোপের কোনো দেশে যেতে চাচ্ছেন। আমরা অথেন্টিক অর্গানাইজেশন খুঁজে পাই না যেখান থেকে ওয়ার্ক পারমিট নেওয়া যাবে। এমনই একটি প্রতিষ্ঠান হচ্ছে ভিসা কোচ বিডি। ভিসা কোচ বিডি হচ্ছে গভর্নমেন্টের সার্টিফিকেশন না একটি প্রতিষ্ঠান এবং তাদের নিজস্ব আরএলও রয়েছে। তারা দীর্ঘদিন ধরে কাজ করছে ট্যুরিস্ট ভিসা নিয়ে, স্টুডেন্ট ভিসা নিয়ে এবং ওয়ার্ক পারমিট নিয়ে। আপনি চাইলেই তাদের কাছ থেকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার একটা সেশন পাবেন, যেখানে আপনার যে প্রয়োজনীয়তা রয়েছে সেটা সম্পূর্ণ ফ্রি তারা আপনাকে সেশন দিচ্ছে। ভিসা কোচ বিডির লিঙ্ক নিচে রয়েছে, আপনারা যারা চান সেখানে গিয়ে আপনারা এখনই রেজিস্টার করতে পারেন। তাদেরই কোনো একজন টিম মেম্বার অবশ্যই আপনাকে খুব দ্রুত কল করবেন। ভালো থাকুন। কারণ হচ্ছে যে এটা আমার মনে হয় যে এটা এত বড়, এটা যারা যেমন ওনার ছেলে আবৃত্তি করছেন, আপনার মনে হয় ওনার এটা শুনতে পারবেন, তাহলে পারফেক্ট হবে। বাট আমার ইনোভেশন যেটা, সেটা হচ্ছে যে আমি 100 ইয়ার সেলিব্রেশনটাকে এইভাবে করতে চাইছি। যেমন বাংলাদেশ ব্যাংক 90 ইয়ার্স বিদ্রোহী কবিতার 90 ইয়ার সেলিব্রেশনে কিন্তু একটা কয়েন যেটা ওইটা করছিলেন, হ্যাঁ 90 ইয়ার্সে। তো আমার কাছে মনে হচ্ছে 100 ইয়ার্সে কি হলো, 100 ইয়ার্সে ওইভাবে আসলে মানে আমার মনে হয় না যে খুব বেশি চোখে পড়ার মতো কিছু হয়নি। তা আমার মনে হলো যে 100 ইয়ার্স আমি এই কাজটা করবো, এবং ট্রাস্ট মি এটা এত সাড়া ছিল। এবং আমি ইনিশিয়াল স্টেজে যতগুলো বই করছি এবং যারা পেয়েছে, আর সবচেয়ে মজার ব্যাপার ছিল এটা তো বাংলায় কবিতাটা, কিন্তু বাংলার সাথে আমি যেটা করছি ইংরেজি ট্রান্সলেশনটা রাখছি। সেটা হচ্ছে আমাদের বেগম সুফিয়া কামালের ছেলে সাজেদ কামাল, ওনার ট্রান্সলেশনটা আছে। তো এটা সবচেয়ে হচ্ছে যে যারা বিদেশি ফরেনার যারা, তারাও যেন আমাদের জাতীয় কবির এই বিখ্যাত কবিতাটা পড়ে এবং তারা সংগ্রহে রাখে। ইভেন আমি বলি, যেমন আমি স্ট্যান্ড লাইব্রেরিতে গিয়েছিলাম গত বছর ম্যানহাটনে। আপনি জানেন হয়তো যে স্ট্যান্ড লাইব্রেরির একটা স্লোগান আছে 16 মাইলস, এবং আই আস্কড দেম যে 16 মাইলস কেন? তো তারা বললো যে তাদের যতগুলো বই আছে এটা 16 মাইল কভার করে। মানে যদি দেখি স্পেস, ইটস আ ভেরি বিগ লাইব্রেরি, অনেক বড় লাইব্রেরি। হ্যাঁ, আমি যখন আমার এই পেন্টিং বুকটা তাদেরকে জাস্ট আমি গিফটের মতো করে দিতে চাইছি, তারা বলছে না, আমরা এটা সেল করতে চাই, তুমি আমাকে এটা ফর্মাল ওয়েতে, তারা আমাকে ইমেইল অ্যাড্রেস দিল। যদিও আমি এখনো প্রপারলি আসলে ওদের সাথে কমিউনিকেট করিনি, বাট হোপফুলি আমি কমিউনিকেট করলে হয়তো তারা ওখানেও সেল করবে। হ্যাঁ, এবং এই বইটার একটা স্টোরি, খুবই মজার একটা স্টোরি যদি বলি, সেটা হচ্ছে যে একজন, আমি গত বছর যেটা বললাম যে আমার বায়োগ্রাফি অফ নজরুলের যখন দেখানো হয়, তখন একজন বয়স্ক মানুষ, হি ইজ 86 ইয়ার্স ওল্ড। তো উনি পুরো 94 মিনিটসের আমার ফিল্মটা দেখলেন। তারপরে ওনাকে আমার কাছে মনে হলো যে এত সিনিয়র মানুষ এখানে ছিল না কেউ, আমি ওনাকে আমার একটা পেন্টিং বুক যেটা বললাম 100 ইয়ার্স অফ বিদ্রোহী, এটা ওনাকে গিফট করলাম। তো উনি সাথে সাথে উনি পুরা বইটা দেখলেন, এবং দেখার পরে ওনার যে ফিলিংস, ট্রাস্ট মি, এটা আসলে অন্যরকম। মানে তখনই আমার মনে হয়েছে যে আমি খুবই সার্থক, আমার একটা ভালো লাগা যে আমি এরকম একটা কাজ করছি। অ্যান্ড উনি ফিজিক্সের প্রফেসর এবং 52 ইয়ার্স ওয়াশিংটনে থাকেন। উনি বললেন যে হি নেভার সিন দিস টাইপ অফ বুক ইন হিজ লাইফ। এটা আমাকে অনেক বেশি ক্লিক করছে যে ওনার মতো একজন মানুষ বলছে যে উনি ওনার জীবনে এরকম বই দেখে নাই। উনি কি বাংলাদেশি নাকি? হ্যাঁ, বাংলাদেশি, বাট যেটা বললাম যে 52 ইয়ার্স উনি আমেরিকাতে থাকেন, তার মানে বিশাল অনেক সময় ধরে। এবং উনি আমাকে বললেন যে তুমি যদি কিছু মনে না করো, আই ওয়ান্ট টু কন্ট্রিবিউট আ ভেরি স্মল অ্যামাউন্ট অ্যাজ এ গিফট। তা আমি চিন্তা করলাম যে আমার একটা বই দেখে উনি খুশি হয়ে আমাকে মেবি $500 এরকম মনে হচ্ছিল আমার, যে উনি আমাকে $500 দিয়ে দিবে, আরো কমও হতে পারে, এটাও মনে হয়েছে আমার, ইট মে বি $100, রাইট? উনি বললেন যে ক্যান ইউ মিট এট মাই হোম? শিওর। তো উনি আমাকে একটা অ্যাড্রেস দিলেন, এবং উনি মূলত রিটায়ার্ড হোমে থাকে, ওয়াশিংটনে একটা রিটায়ার্ড হোমে থাকে। তা আমি গেলাম ওনার ওখানে, সব বয়স্ক মানুষরা ওখানে থাকে।
তো ওরকম একজন আমাকে ওনার একদম যেখানে থাকেন ওইখানে নিয়ে গেলেন। তো ওনার ওইটাও আমার কাছে আপনাদের এরকম মনে হলো, অনেক বই, অনেক মিউজিকের সিডি, অনেক কিছু আছে ওখানে। তো উনি আমাকে বললেন যে জানো, তোমার এই বইটা আমি বাসায় এনেও কতবার দেখছি, মানে প্রত্যেকটা কথাই জন্য আমার জন্য অনেক বেশি ইন্সপিরেশন ছিল। কারণ কি, মানুষ, আমি যেটা প্রথমে শেয়ার করলাম বা বললাম যে আমি সেলস মার্কেটিং এ কাজ করি, সেলস মার্কেটিং অনেক সময় বেরসিক কাজের মতোই, অনেক চ্যালেঞ্জিং, অনেক হার্ড জব, কিন্তু আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষের কিছু পছন্দের কাজ, মানে ফর মাই সেলফ করা উচিত। যেমন আমি ভালোবাসি এই কাজগুলো, আমি ক্রিয়েটিভ কিছু করতে চাই, ইটস নট ফর মানি, বাট এটা আমার মনের জন্য আমি করতে চাই। হ্যাঁ, বাট আমি বসে থাকলাম, তো উনি আমাকে বলছে যে তোমার নেম স্পেলিং বলো। তা আমার মনে মনে হলো যে উনি আমাকে $100 দিবে, নাহলে $500 দিবে, উনি এটার জন্য আমার নেম স্পেলিং মানে আমি বুঝতেছি না। তো উনি বললো যে আমি তোমাকে একটা ছোট্ট চেক দিচ্ছি। তো এত সিনিয়র মানুষ, তা আমি ঠিক আছে, আমি বললাম আমার নেম স্পেলিং, অ্যান্ড উনি আমাকে একটা চেক দিলেন। এবং ট্রাস্ট মি যে আনএক্সপেক্টেড ছিল আমার জন্য। কত ডলার ছিল এটা? $5,000। সো উনি একটা বইয়ের জন্য উনি আমাকে $5,000 দিলেন, বুঝছেন? এবং সবচেয়ে বলছে হাউ পোলাইট হি ওয়াজ। আই মিন দিস এ ভেরি স্মল অ্যামাউন্ট ফর ইউ, আমি এটা তোমার জন্য দিলাম। তো সত্যি মানে সেই ফিলটা অন্যরকম, কারণ ইটস জাস্ট আইডিয়া বলতে পারেন, এটা আমার আইডিয়া, আমার একটা ভালো লাগার কাজ। তো ওইটা আমার জন্য অনেক বেশি ইন্সপিরেশন ছিল, অনেক বেশি ইন্সপিরেশন ছিল। আপনি যে নজরুল নিয়ে যে গবেষণা করছিলেন কিংবা বায়োপিক করলেন, তো আমাদের যেটা হয়, আমরা ধরেন যখন একটা নির্দিষ্ট কোনো কিছু নিয়ে কাজ করি কিংবা তখন কিন্তু এরকম কিছু বের হয়ে আসে যেটা হয়তো বা আপনি কখনো জানতেন না। যেমন বায়োপিক নিয়ে যখন কাজ করছিলেন তখন কিছু কিছু জিনিস হয়তো বা এর আগে আপনার জানা ছিল না, এরকম কিছু মোমেন্ট কি আপনার ছিল কিনা, সেটা যদি আপনি কাইন্ডলি যদি শেয়ার করেন। না, ওরকম যেহেতু ডিরেক্টর হিসেবে আমার ভাই ছিল, সুতরাং আমার থেকে আমার ভাই আরো ভালো ফিল করতে পারছে যে অনেক কিছু, বাট আমি দেখে যেটা মনে হয়েছে বা ডে টু ডে আমি তো আমরা একসাথে জানতে পারছি, বাট আমার কাছে মনে হয়েছে যে আমার ভালো লাগা যেটা, আমি আপনার কোশ্চেনটার অন্যভাবে আনসার দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার ভালো লাগা যে মানে যেই কাজটা ইভেন গভর্নমেন্টের ছিল, যে আমাদের জাতীয় কবির উপর একটা কমপ্লিট ডকুমেন্টারি ফিল্ম, এটা সরকারিভাবে হওয়া উচিত ছিল, বাট সেই কাজটা সামহাও আমি করছি, এটা আমার ভালো লাগা বলতে পারেন। এবং এখন যদি কেউ করেও, যেই করুক, আমার এই কাজটা তার জন্য রেফারেন্স হিসেবে হলেও কাজে আসবে, তিনি আরও বেটার করবে। ইট ডাজন্ট মিন যে আমার থেকে অনেক ভালো হবে, কিন্তু আমার এই ফিল্মটা তার জন্য রেফারেন্স হিসেবে কাজ করবে, এটা আমি বলতে পারি। এবং আপনি নজরুলের কথা বললেন, নজরুল কথা বললে মানে হচ্ছে যে আমার আরও অনেক কথা বলতে ইচ্ছা করে, যেমন ইউনিকনেস যেটা বললাম, আমি না আর একটা কাজ করছি নজরুলের জন্য। আপনারা জানেন হয়তো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কিন্তু কোরআন শরীফের অনুবাদ করছেন কবিতার মতো করে। আচ্ছা, কোরআন শরীফের অনুবাদ করছেন কবিতার মতো করে, এবং হচ্ছে 30তম পারাটা উনি শুরু করেন। এবং ওনার একটা পুরা এটাতে একটা ইন্ট্রোডাকশন ছিল যেটার নাম আরজ। উনি বলছে যে বাঙালি মুসলমানরা কোরআন শরীফকে এত গুরুত্ব দেয়, এত মর্যাদা, তা শুধু ধুয়ে মুছে উপরে রাখে, পরে আর না ঠিক মতো। এটার কারণ হচ্ছে যে ওনার কথা হচ্ছে যে মানুষ অনেক আসলে বুঝতে পারে না। যদি সহজভাবে কোনো বাংলা থাকতো তাহলে মানুষ সহজে কোরআন শরীফের অর্থ বুঝতে পারতো। এবং ওনার খুব ইচ্ছা ছিল যে পুরা কোরআন শরীফটার অনুবাদ করা কবিতার মতো করে, সহজভাবে, যেন সবাই বুঝে। তো উনি 30তম পাড়ায় যেহেতু ছোট ছোট সূরা থাকে, 37 সূরা আছে ওখানে, তা আমার চিন্তা হলো যে আচ্ছা এটাকে আরেকটা কাজ করা যায় না। মানে সবসময় আমার একটু পিকুলিয়ার চিন্তাও বলতে পারেন, যে সবাই একরকম চিন্তা, একটা বই আছে, কাব্য অম্পারের একটা বই আছে, আপনি কিনে পড়তেও পারেন। আমার মনে হলো যে না, বই না, মানে এখন ডিজিটাল যুগ, আমি করলাম যে এটা আবৃত্তি করলাম। আমি 37 প্লাস, আমি চিন্তা করলাম সবচেয়ে সূরা ফাতিহাটা সহ 37 + 1 38 সূরা, 23 জন আবৃত্তিকার, 23 বাংলাদেশ প্লাস কলকাতা, ওনারা আবৃত্তি করলেন, যেখানে আমারও একটা আবৃত্তি ছিল। তো কাব্য অম্পরাটা যখন করলাম, আমি আবৃত্তি করার পরে চিন্তা করলাম যে এটা কী করা যায়, সিডির মতো বা ডিভিডির মতো করতে পারি, কিন্তু সিডি ডিভিডি তো এখন ওইভাবে আসলে চলে না। আমার ওই যেটা বললাম যে আমি সবসময় ইউনিক কাজ করতে চাই, একটু ক্রিয়েটিভ, এক্স্যাক্টলি একটু ক্রিয়েটিভ। তা আমি আমার ভাইকে চায়নাতে পাঠালাম এই কাব্য অম্পরার জন্য। আচ্ছা, চায়নাতে পাঠালাম,
বললাম যে আমি এটা একটা ইউএসবি ফরম্যাটে করতে চাই, বাট ইউএসবি ফরম্যাট হলো জিনিসটা আনকমন হবে, মানে কেউ ওরকম জিনিস কখনো পায়নি। কারণ নজরুল মানে যেটা আগে বললাম যে নজরুল মানে দুখুমিয়া, নজরুল মানে রুটির দোকানে কাজ করছেন, না আমি করব উল্টা, অন্যরকম ব্র্যান্ডিং। এক্স্যাক্টলি, ওটা হাতে পেলে মানুষ রাখবে। তো আমি আমার ভাইকে চায়নাতে পাঠালাম, আমার ভাই চায়নাতে গিয়ে খোঁজ করে মোটামুটি একটা স্যাম্পল আমি দিয়ে দিয়েছিলাম। তো কাব্যম্পারা চায়না থেকে হয়ে আসলো বাংলাদেশে। আমি এটা যাকে দিলাম সবাই অন্যরকম, যে এরকম জিনিস তো পাইনি, এরকম জিনিস তো পাইনি। এটা একটা ইউএসবি, কিন্তু একটা সুন্দর বক্সও ছিল, আমি সাথে থাকলে দেখাতে পারতাম। তো এটা যখন অডিও ছিল, এখন মনে হয় আচ্ছা অডিও তো ছিল, মানুষ গাড়িতে ল্যাপটপে শুনতে পারবে, এটা দেখানো যদি যায়, দেখানোর জন্য আমি এটা গ্রাফিক্যালি আবার করলাম, গ্রাফিক্যালি যে এটা যেন ইউটিউবে যায়, ফেসবুকে যায়। তাহলে আপনি শুনবেন, দেখবেন আপনি ইউটিউবে সার্চ দিলে পাবেন কাব্যম্পারা কাজী নজরুল ইসলামের, সেখানে আমরা গ্রাফিক্যালি 38 সূরার গ্রাফিক করলাম। তারপরে মনে হলো যে না, ইটস নট এনাফ, আরেকটা জিনিস করতে চাই। কি করা যায়? আমি চিন্তা করলাম যে কাব্যম্পারা একটা ক্যালিগ্রাফি বুক করলে কেমন হয়, যেটা আমার পেন্টিং বুক ছিল, যেহেতু মানুষ অনেক পছন্দ করছে, কারণ দিন শেষে মানুষ না ধরতেও চায়। তো ক্যালিগ্রাফি বুকের আইডিয়া হচ্ছে এরকম আমার, যে 38 সূরা কবিতার মতো, সেটা তো বাংলায় লেখা, সেটা আরবিতে থাকবে, সেটা ইংরেজিতে থাকবে। তার মানে ইংলিশ, নজরুলের বাংলার কাব্যম্পারা যেটা কবিতার মতো করে, এবং আরবি, এইটার উপরে বেস করে একটা ক্যালিগ্রাফি হলে কেমন হয়। আমি একটা ইমেইল করলাম, কয়েকজনের সার্চ করলাম যারা ক্যালিগ্রাফি করে ওয়ার্ল্ডে। তো প্রথম জাস্ট টেস্ট করলাম, ইউকেতে দেখলাম একটা মেয়ে, ও ক্যালিগ্রাফি করে, সীমা নাম, তাকে আমি ফর্মাল একটা ইমেইল করলাম যে এরকম আমাদের জাতীয় কবির একটা কাব্যম্পারা আছে এরকম, তা আমরা এটাকে ক্যালিগ্রাফি বুক করব, তুমি কি তোমার একটা ক্যালিগ্রাফি যদি দাও এখানে। ট্রাস্ট মি, সে আমাকে একদম রিপ্লাই দিল যে ইয়েস আমি দিব, শুধু আমার একটা চাওয়া। কি চাওয়া? বলে যে আমাকে একটা বই দিতে হবে এবং আমার নাম রাখতে হবে। আমি বলছি ডেফিনেটলি, তোমার ক্যালিগ্রাফি যাবে, কেন নাম দিব না। তারপরে আমার আইডিয়াটা একটু মনে হলো এরকম যে আমি ক্যালিগ্রাফি করব। ক্যালিগ্রাফি তো কমন, অনেকে বলবো ও ক্যালিগ্রাফি হবে কাব্যম্পারের ক্যালিগ্রাফি, কিন্তু ইউনিকনেসটা হচ্ছে এটা 38 সূরা, 38 কান্ট্রির 38 ক্যালিগ্রাফি আর্টিস্ট এটা ক্যালিগ্রাফি করছে। 38টা দেশের 38 জন ক্যালিগ্রাফি আর্টিস্ট আমার এই ক্যালিগ্রাফি করছে, 38টা দেশের। এবং লাস্ট আমি যেটা করছি, লাস্ট না, জাস্ট ধরেন 4-5টা বাকি আছে এরকম একটা সময়, আমি এটা গত বছর আমেরিকাতে যাওয়ার সময় সৌদি এয়ারলাইন্সে যাচ্ছি। তো সেখানে সৌদি আরবে যখন আমি গেছি, ওখানে জেদ্দা এয়ারপোর্টে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়েছে, সে মরক্কো। সামহাও আমি জানি না, এটা বলতে পারেন হার্ট টু হার্ট কানেকশন। সে ক্যালিগ্রাফি করে মরক্কো। তাকে আমি বললাম যে তুমি কি ক্যালিগ্রাফি করো, কথায় কথায়। তো সে বলল যে ইয়াস। তারপর আমি তাকে আমার স্টোরিটা বললাম যে আমি এরকম একটা বুক করতেছি, তুমি চাইলে একটা ক্যালিগ্রাফি যে কোনো সূরার 30তম পারার দিতে পারো। সে এত খুশি, তার আম্মু ছিল, তার আম্মুকে ডেকে নিয়ে আসে, আম্মু তুমি, সে ইংরেজিতেই বলছে যে উনি আমার ক্যালিগ্রাফি নিতে চাই, এবং সেও কিন্তু আমাদেরকে একটা ক্যালিগ্রাফি দিচ্ছে। সো ইউনিকনেস হচ্ছে 38 সূরা, 38 কান্ট্রি, 38 আর্টিস্ট আমার এই ক্যালিগ্রাফিটা করছে, এবং এটা আগামী রোজায় ইনশাল্লাহ আমরা মানুষের হাতে দিতে পারবো, যারা আই হোপ এটা যে পাবে এটা পছন্দ করবে। এবং আরও একটা মজার জিনিস বলে এটার সাথে, সেটা হচ্ছে যে আমি যেহেতু ইউনিক কথা বললাম, আমি ক্যালিগ্রাফি বুক, একটা ডিফারেন্ট টাইপের বুক চাচ্ছিলাম, এমন একটা সাইজের বুক যেটা নর্মালি আপনি যে ধরনের বই দেখেন ওরকম না। আমি যখন 2023-এ হজে যাই, তো আমি মক্কায়, মদিনায়, বিভিন্ন জায়গায় আমি এরকম বই খোঁজার চেষ্টা করছি, যে আমি কিরকম, যদি আপনি আমাকে বলেন যে কি ধরনের বই খুঁজছেন, আমি বলতে পারবো না। কিন্তু আমি কল্পনায় এক ধরনের বই খুঁজতেছি, যেটা আমি বলতে পারবো না আপনাকে যে আমি কি ধরনের বই চাচ্ছি। বাট এটা আমি মক্কায় খুঁজছি, পাইনি। আমি মদিনায় খুঁজছি, আমি পাইনি। ইভেন মদিনায় আপনি জানেন দারুস সালাম নামে একটা বেশ পপুলার একটা বুক স্টোর আছে, কোথাও পাইনি। ইভেন মদিনার সামনে একটা বিশাল বড় বুক স্টোর আছে, সেখানে আমি ট্রাই করছি, অনেক বই আছে, বাট আমি যেই সাইজের চাই ওটা পাইনি। বাট গত বছর আমি যেটা বললাম, স্ট্যান্ড লাইব্রেরিতে গেছি, ওইখানে আমি কল্পনায় যেরকম একটা বই খুঁজছি যেটা একদম ডিফারেন্ট সাইজের, আই গট ইট। এবং আমি ম্যানহাটন থেকে, স্ট্যান্ড লাইব্রেরি থেকে আমি সেই বইটা কালেক্ট করছি। দ্যাট ইজ মাই স্যাম্পল। হোপফুলি ইনশাল্লাহ আমার এই কাব্যম্পারা ক্যালিগ্রাফি বুকটা ওরকম একটা বুক হবে, ওরকম সাইজ হবে। এক্স্যাক্টলি, দ্য সাইজ ইজ কমপ্লিটলি ডিফারেন্ট।
ভাই আপনি ক্যালিগ্রাফি বিষয়টা যদি বুঝিয়ে বলেন, এটা আমাদের অনেক দর্শক হয়তো বুঝবেন না। না, ক্যালিগ্রাফি আমার মনে হয় এখন মানুষ বুঝবে। ক্যালিগ্রাফি হচ্ছে আর্টিস্টিক রাইটিং, যেটা স্পেশালি অ্যারাবিক, যেটা আরবি লেখাটাই একটু ডিফারেন্ট ওয়েতে লেখা। ভাইয়া যে নজরুলের কথা যেহেতু হচ্ছিল, আমরা জানি যে আপনি হামনাদ, তারপর হচ্ছে নজরুলের কিছু সঙ্গীত, এবং একটা সময় আপনি গ্রামে কিংবা বিভিন্ন জায়গায় হচ্ছে আজানও দিতেন। তো এই স্টোরিটা যদি আপনি একটু বলেন। এটার সাথে কি এখন মানে আপনার নিউজ বা কোনো কিছু কোনো সম্পৃক্ততা আছে কিনা? না, এটা হচ্ছে যে না, কি বলবো, এটা হচ্ছে যে আপনারা খুশি হবেন শুনে যে আমি যে এই চ্যানেলটাতে কাজ করি এটিএন নিউজে, সেখানে লাস্ট 15 ইয়ার্স 5 ওয়াক্ত যে আজান প্রচার হয় সেটা আমার কণ্ঠের, আমার ভয়েস। অসাধারণ ভাই, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। এটা শুরু হলো কিভাবে? এটা স্টোরিটা হচ্ছে এরকম যে আমার মনে আছে আমি যখন 2010-এ এটিএন নিউজে জয়েন করি, তো প্রথম রোজার সময় জাস্ট ইফতারির সময় আজানের জন্য চিন্তা করছে যে একটা আজান তো দেওয়া উচিত। তো আমার মনে আছে যে প্রোগ্রাম থেকে বেশ কয়েকজন মিলে, গ্রাফিক্স থেকে ক্রিয়েটিভ টিম ওনারা মিলে 4-5টা আজান ইউটিউব চ্যানেল থেকে কালেক্ট করে আমাকেও দিছে যে আপনিও একটু দেখেন তো এটার ভিতরে বেটার কোনটা। তো আমার হঠাৎ মনে হলো যে আমি তো আজান প্র্যাকটিস করি, কারণ আমি ধর্ম মন্ত্রণালয় থেকে যে আজান কম্পিটিশন হয় জাতীয়, সেখানে আমি সারা বাংলাদেশের ভিতরে 3rd হয়েছে। তো এটা আমার একটা যে আমি দেখি না, আমি চেষ্টা করি। খুবই ইন্টারেস্টিং যে আমাকে সকালের দিকে দিলেন ওই 4-5টা ইউটিউব থেকে ডাউনলোড করা আজান। আমি সেতু স্টুডিও নামে একটা স্টুডিও আছে বাংলা মোটর, আমি জাস্ট ওইখানে চলে গেলাম কাউকে না বলে, এবং ওখানে গিয়ে আমি আমার নিজের আজানটা রেকর্ড করলাম। এবং খুবই এখন মনে পড়লে একটু কষ্ট লাগে, সেটা হচ্ছে উনি আমাকে কোনো রিটেক দিলেন না, একবারে। হ্যাঁ, মানে এবং আমার ধারণা ছিল যে আরেকটু যদি দিতেন তাহলে ভালো হতো, মানে আমার অতৃপ্তি ছিল বলতে পারেন। তো ওই আজানটা আমি রেকর্ড করে নিয়ে আসার পরে আমাকে যেই 4-5টা অফিস থেকে দিয়েছিল, আমি সেখানে আমার এটাও রাখি, বাট আমার নাম ছাড়া জাস্ট আমি এমনি আজান লিখে দিয়েছি। তো পরে ওনারা যখন, আমি ছিলাম না, অনেকে মিলে যখন আজান সিলেক্ট করছে, 5-6টা আজান শুনছে, তার ভিতরে আমারটাও ছিল। বাট একদিন দেখি আমি ইফতার করতেছি একসাথে, সবাই মিলে দেখি আমার আজান প্রচার হচ্ছে। তো আমি খুবই হলাম যে কিভাবে। তা আমি চিন্তা করলাম যে এখন বলবো না, অন্তত 15-20 রোজার পরে আমি অফিসে বললাম, জানেন আপনারা যে আজান শুনেন, এই আজানটা কিন্তু আমার। তারপরে অনেকে অবাক হলেন, তাই? কারণ স্বাভাবিকভাবে যারা আজান দেন একটু তো, ইভেন এটা সত্যি, আমি যখন এই যেটা বললাম যে জাতীয় আজান কম্পিটিশন হয় যেটা, আমি যখন বায়তুল মোকাররমে গেছিলাম, আমার মনে আছে আমি অফিস থেকে গেছিলাম, আমি ব্লেজার পরা ছিলাম। তো ওখানে সবাই যারা আজান দিচ্ছেন তারা পাগড়ি পরা, হুজুর, বিশাল, মানে অন্যরকম। ওনারা খুবই প্রিপেয়ার্ড, ওনারা রেগুলার প্র্যাকটিস করেন। যেহেতু আমি অফিস থেকে গেছি, আমাকে যখন নাম ডাকছে, আপনি বিশ্বাস করেন আমাকে উনি 2-3 বার বলছে, আরে শিওর তুমি অ্যাপ্লাই করছো? তামসি জি। তো তারপরে ওখানে যেটা হয়, ওখানে আজান কম্পিটিশনটা হয় আপনার কোনো মাইক ছাড়া, মানে যেন কোনো একদম রিয়েল ভয়েস কেমন সেটা জাজ করার জন্য। হাওয়েভার তারপরে আমি জানি না, ওনাদের হয়তো কষ্ট হয়েছে যে আমাকে সিলেক্ট করতে, আমি 3rd হয়েছিলাম। তো এটা একটা স্টোরি যে লাস্ট 15 ইয়ার্স ধরে আমার আজান প্রচার হচ্ছে। ইভেন দো আপনাকে শেয়ার করতে পারি, সেটা হচ্ছে আমি 2023-এ যখন হজে যাই, তখন মক্কার একটা মসজিদে, মেবি কাকিয়া হবে এরকম একটা জায়গায়, যেখানে আমরা অনেক দিন একসাথে নামাজ পড়তেছিলাম। তো আমার কলিগ ছিল আমার সাথে, একসাথে হজে গেছিলাম। তো উনি ওখানে যিনি আজান দেন তাকে সামহাও পার্সু করতেছিলেন যে আমার যে কলিগ উনি কিন্তু আজান দিতে পারে। তো ওনাদের একটি কিউরিওসিটি থেকে বলে যে তাই নাকি। তো পরে বললো যে হ্যাঁ ঠিক আছে, তোমার কলিগ যদি আজান দিতে পারে তাহলে আগে আমাকে শোনাতে হবে, যদি ঠিক হয় তাহলে এসে আজান দিতে পারবে। তা আমাকে উনি ডাকলেন যে আপনি একটু আসেন। তো আমি গেলাম এবং হুজুর বললো যে আচ্ছা ঠিক আছে আজান দেন। তা আমি 2-3 লাইন আজান শোনানোর পরে উনি বললো প্লিজ প্লিজ, তারপরে উনি আমাকে আজান দিতে দিলেন। এটা আমার জন্য খুবই একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ছিল মক্কাতে। অসাধারণ। ভাইয়া, আপনি তো নজরুলকে নিয়ে কাজ করছেন, আমাদের জাতীয় কবি, বিশাল একটি কাজ করছেন, সরকারের একটা দায়িত্ব নিয়ে নিয়েছেন। পাশাপাশি আপনি এটিএন নিউজে আছেন, এখানে সেলসে কাজ করছেন। তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন সেলসের অনেক কিছু টেকনিক বা অনেক কিছু শিখি, যেটা একটু অন্যরকম। আমাদের মধ্যে অনেকে আছে আমরা জানি না আসলে নিউজের সেলসটা কি, এই বিষয়টা যদি বলেন। আচ্ছা আচ্ছা, আমি ভালো কোশ্চেন। স্পেশাল আমি বলবো যে যারা স্টুডেন্ট, যারা ধরেন নেক্সট ক্যারিয়ারের কথা চিন্তা করছে,
তারা হয়তো অনেক কিছু চিন্তা করে, কেউ ব্যাংকার হবে, কেউ মাল্টিনেশনাল কোম্পানিতে কাজ করবে, বা আরও অনেক সেক্টর আছে। বাট আমার ধারণা যে কোনো সেক্টরের ভিতরে ইনক্লুডেড মিডিয়া হয়তো নাই, থাকেও না, মানুষ জানেও না যে এই সেক্টরেও ক্যারিয়ার বিল্ড আপ করা যায়। তো আপনি যেটা বললেন নট নিউজ, মিডিয়ার কথা যদি আমি বলি, একটা টেলিভিশন, যেহেতু আমি টেলিভিশন চ্যানেলে কাজ করি, আমি আমার ছোটোখাটো যা এক্সপিরিয়েন্স তো টেলিভিশন চ্যানেলেরই। তো সেখানে যদি বলি যে আমরা যেটা উই আর সেলিং বেসিক্যালি দ্য টাইম সেল করি আমরা। আমাদের সে আমি নিউজ চ্যানেলে কাজ করি, আমাদের 24 ঘন্টায় নিউজ হয়। সো নিউজের আমরা অনেক সময় অ্যাডভার্টাইজমেন্ট যেটা সেল করি, আমরা তো অনেক সময় মানুষের বিরক্তির কারণ হই, মানুষ আমাদেরকে বলে যে এত কেন বিজ্ঞাপনের যেটা পৃথিবীর অন্য অন্য জায়গায়, যেমন বিবিসির কথা যদি আমি বলি, সেখানে তো আসলে গভর্নমেন্টের একটা ফান্ড তারা পায়, একটা সাবসিডিয়ারি থাকে। বাট আমাদের এইসব লোকাল চ্যানেলে তো আমরা কোনো কিছু অন্য জায়গা থেকে পাই না। সো আমাদের নিজেদের আয়ে চ্যানেলটা চলতে হয়, ইটস ভেরি এক্সপেন্সিভ। সো স্বাভাবিকভাবে আমাদের বেশি চ্যানেল হওয়ার কারণে, রেটটা কম হওয়ার কারণে আমাদেরকে একটু বেশি বিজ্ঞাপন দিতে হয়, যেটা মানুষ ওইভাবে পছন্দ করে না। কিভাবে সেলস করতে হয় সেটা যদি বলি, সেটা হচ্ছে যে আমি যেটা বললাম যে আমরা মূলত নিউজের মাঝখানে যেই বিজ্ঞাপনগুলো হয়, বা অনেক ছোট ছোট ব্র্যান্ডিং দেখেন আমাদের চ্যানেলগুলোতে, টক শো হয়, টক শোতে বিভিন্ন কোম্পানি ব্র্যান্ডিংয়ে থাকে। তো যারা ক্যারিয়ারের কথা যদি চিন্তা করে, তো আমি মনে করি যে আমার ছোট্ট এক্সপিরিয়েন্স থেকে আমি যদি বলি, সেটা হচ্ছে যে এই লাইনে যদি কেউ ক্যারিয়ার করতে চায়, স্পেশালি মিডিয়াতে, সেলস অ্যান্ড মার্কেটিংয়ে, তাহলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট। কমিউনিকেশন স্কিল যার যত বেটার, তার জন্য তত ইজি। বাট এইটা আমি একদম ফার্স্ট যদি বলি, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। হ্যাঁ, এটা মাস্ট থাকতেই হবে। এবং সুন্দর করে কথা বলা তো কমিউনিকেশনের পার্ট। সো এটা আর কি, যে আমার মনে হয় যে এই লাইনে যদি কেউ কাজ করতে চায়, তাহলে ডেফিনেটলি তার কমিউনিকেশন স্কিলটা অনেক বেটার থাকলে ভালো। আপনি কমিউনিকেশন স্কিলের মধ্যে আসলে আরো অনেক স্কিল তো এটার সাথে জড়িত, যেমন হচ্ছে যেমন সে শুধু কথা বলা একটা কমিউনিকেশন স্কিল, এর সাথে হয়তো বা কথা শোনা আরেকটা, এক্স্যাক্টলি, এবং তারপরে হচ্ছে হয়তো বা তাকে কনভিন্স করা, পারসুয়েট করা, তারপরে হচ্ছে হয়তো বা যদি একটা কোনো মানে ডিল থাকে, সে ডিলকে ক্লোজ করা। তো মানে এটা কি তাহলে ভাই কি এরকম যে কোনো প্রোডাক্ট, যেমন আমরা অন্য কোনো প্রোডাক্ট যদি সেল করি, মাইক্রোফোনটা সেল করি কিংবা এই জামাটা সেল করি, ওইটার যেরকম সেলিং কাইন্ড অফ এটাও ওরকম সেলিং, বাট হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে এটার প্যারামিটারটা ডিফারেন্ট। আমরা যদি ভাই একটা 3টা পার্থক্য বলি, যে আমরা ইউজুয়ালি জানি, আমরা কিন্তু ভাই একটা আমি নিজেও আজকে জানলাম যে মিডিয়াতে আপনার সেলস হয়, টাইমিংয়ে সেলস হয়, আপনি ওখানে সেলসে আছেন, বিশাল একটা বিষয়। এখন নর্মাল সেলসের সাথে এই সেলসের পার্থক্যটা কি? 3টা পার্থক্য যদি আপনার কাছে জানতে চাই। আমি যদি বলি, যেমন ধরেন চ্যালেঞ্জের কথা দিয়ে আমরা যদি পার্থক্য বলি, সেটা হচ্ছে যেমন অন্য যে কোনো প্রোডাক্টে আপনি একটা প্রোডাক্ট দেখাতে পারেন, এবং যার কাছে আপনি সেল করবেন উনি অন্তত দেখে নিতে পারে যে কেমন হবে, তাই না? প্রোডাক্টটা দেখতে পারবে। তো আমরা যেটা সেল করি সেটা আমি দেখাতে পারছি না, ইনফ্যাক্ট। তো এক্স্যাক্টলি, তো এটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং যে আপনাকে কোন লেভেলে কমিউনিকেট করতে হবে প্রপারলি, যেটা যেন তিনি আশ্বস্ত হন যে না, উনি যেখানে বিজ্ঞাপন দিচ্ছেন সেটা রাইট ওয়েতে হচ্ছে, বা আমি যেই প্রোডাক্টটা, কারণ আমার একটা নিউজই আমার কাছে প্রোডাক্ট। সো আমার এই প্রোডাক্টটা ভালো মন্দ কিনা ডিরেক্ট আমি ওনাকে হাতে দিতে পারছি না, বাট উনি আমার কথায় কনভিন্স হয়ে আমাকে বিজ্ঞাপন দিচ্ছেন, দ্যাটস দ্য মানি, রাইট? আমি সেটা দিয়ে আমার চ্যানেল চলছে। তো অন্য প্রোডাক্ট থেকে, অন্য প্রোডাক্ট সেলসের থেকে এটা ডিফারেন্স বেসিক্যালি এটা একটা, যে আমি ডিরেক্ট একটা জিনিস দিচ্ছি, বাট এখানে আমি দেখাতে পারছি না। অ্যাবসলিউটলি। আর আরেকটা যদি বলি, সেটা হচ্ছে যে এটা এমন যে একবার যদি অনিয়ার হয়ে যায়, সে আপনি একটা কোনো প্রোডাক্ট নিলেন, আপনি চাইলে রিটার্ন করতে পারবেন, কিন্তু এটা এমন একটা যে ইভেন আমার যদি একবার অনিয়ার হয়ে যায়, আর কোনো সুযোগ নাই যে এটা আপনাকে রিটার্ন করবেন। এখানে কি ক্লায়েন্টের কাছ থেকে আপনি অ্যাডভান্স পেমেন্ট নিয়ে নেন? কখনো কখনো আমরা অ্যাডভান্স পেমেন্টও নিই, আবার যারা আমাদের রেগুলার ক্লায়েন্ট, ডেফিনেটলি একটা সাইকেল থাকে। এরকম কি হয় না ভাইয়া যে আপনারা একটা দিয়েছেন বা রান করেছেন, কোনো কিছু তাদের পছন্দ হয়নি, তারা কমপ্লেইন করে, সেই ক্ষেত্রে কি রিফান্ডের ইস্যুস থাকে? খুব রেয়ার, খুব রেয়ার। আলামিন ভাই, আরেকটা জিনিস আপনি বলছিলেন এই পডকাস্টের শুরুতে, সেটা যদি আমরা একটু কানেক্ট করার চেষ্টা করি, যেমন কানেক্ট লিড, যেটা আপনি ট্রেনিং এ গিয়েছিলেন, সারাদিনের ট্রেনিং, ওই সময় যদি একটু বলেন, মানে আপনি যদি রিলেট করতে পারেন। না, এটা আমি যেমন আমি স্টুডেন্টদের ক্ষেত্রেও বলি যে তুমি যদি বলো যে আমার কাছ থেকে তুমি কি শিখলে, তাহলে এই 3টা ওয়ার্ড তুমি বলবা যে আমি আমার স্যারের কাছ থেকে এই 3টা লাইন শিখলাম, 3টা ওয়ার্ড শিখলাম।
সেটা হচ্ছে কানেক্ট, লার্ন, লিড। ওয়াশিংটনে হোটেল ম্যারিয়টে ডে লং সেমিনার হলো, সেখানে 5 জন লোক যারা খুবই জ্ঞানী মানুষ আমি বলবো, বাট লাইন এইটাই, কানেক্ট, লার্ন, লিড। এবং এটাকে আমি মেলাতে পারছি যে আমি যেই প্রফেশনে আছি, স্পেশালি সেলস, মার্কেটিং এবং মিডিয়াতে, সেলসে যারা কাজ করবে তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। যত মানুষের সাথে আপনি কানেক্ট হতে পারবেন, যত মানুষের সাথে আপনি কানেক্ট হতে পারবেন, কানেক্ট হলেন, এবং সেখান থেকে আমরা উই আর লার্নিং ফ্রম এভরিওয়ান। আমি আপনার কাছ থেকে শিখছি, আপনিও আমার কাছ থেকে কিছু হয়তো শিখতে পারেন। সো গ্লোবাল ভিলেজে ডেফিনেটলি এটা একটা ইস্যু যে উই আর লার্নিং ফ্রম ইচ আদার, এবং এই লার্নিংটাই আমি লিড দিতে পারছি। ভাই এখানে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যেমন আমি যখন অটোমোবাইল সেক্টরে ছিলাম তখন প্রায় আমাদের 200+ ডিলার ছিল, আমার আন্ডারে প্রায় 20 সেলস এক্সিকিউটিভ ছিল। সারা বাংলাদেশেই আমাদের হচ্ছে সেলসটা হতো। আপনার ক্ষেত্রে বিষয়টা কিভাবে হয়? আপনার কিরকম সেলস এক্সিকিউটিভ আছে? ধরে নিচ্ছি ভাই রংপুরের কেউ একটা অ্যাড দিতে চায়, কিন্তু সে জানে না আমি কিভাবে আলামিন ভাইকে রিচ করবো। কেউ হয়তো বা সেই রাজশাহী চাপাই থেকে অ্যাড দিতে চায় তার আমের, এবং সে চায় আমার 18 নিউজেই হোক, কিন্তু সে পারছে না। তো সেই ক্ষেত্রে সেই নিউজটা কিভাবে পাবে? আচ্ছা, আপনার সেলস টিম আছে কিনা? ওকে, হ্যাঁ ডেফিনেটলি আমার একটা সেলস টিম আছে, বাট নর্মালি যেটা হয় যে আমাদের ডিভিশনে আমার এক সেলস টিমের কেউ একজন খুলনাতে বসবে, কেউ একজন চিটাগাং আসবে, এরকম না। আমরা মূলত আমাদের হেড অফিসেই আমার সেলস টিম বসে, বাট আমরা কোম্পানিতে তো ইমেইল করি বা বিভিন্ন কেউ যদি আমাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট দিতে চায়, ডেফিনেটলি আমাদের একটা ওয়েবসাইটও আছে, চাইলে তারা আমাদের সেলস মার্কেটিংয়ের নাম্বার কালেক্ট করতে পারেন, দে ক্যান গিভ এ কল। ডেফিনেটলি একবার কেউ কল করলে বা ইভেন ইমেইলও যদি করে, পরে তো আমরা কাউকে না কাউকে অ্যাসাইন করে দিই তার সাথে কমিউনিকেট করার জন্য। ইভেন এখন আরও মজার ব্যাপার যে শুধু বাংলাদেশ না, বাইরে থেকে, যেমন আমার মনে আছে, এটাও মানে বলা যায় যে একটা এক্সপ্লোর করার মতো বলতে পারেন। চায়নাতে একটা ইভেন্ট দেখলাম, যে ফেসবুকে চায়নাতে একটা ইভেন্টের বিজ্ঞাপন, আমি ফেসবুক ব্রাউজ করার সময় দেখলাম যে চায়নার একটা ইভেন্টের বিজ্ঞাপন যাচ্ছে। তো কিছুই না, আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দেখলাম এবং আমি একটা ইমেল করলাম। আমি জানি যে এই ইভেন্টে বাংলাদেশ থেকে প্রচুর ব্যবসায়ীরা চায়নাতে যায়। আমি ইমেল করলাম, সাথে সাথে ওরা রিপ্লাই করলো, বলে যে হ্যাঁ। আমি বললাম যে যেহেতু বাংলাদেশ থেকে প্রচুর মানুষ যায় তোমার ওখানে, তাহলে তুমি আরও বেশি আমাদের টেলিভিশনে বিজ্ঞাপন দিতে পারো। যদি টেলিভিশনে বিজ্ঞাপন দাও তাহলে আরও বেশি মানুষজন জানবে। শুধু জানবে না, এখানে মজার ব্যাপার হচ্ছে ইট উইল বি অথেন্টিক। এটা কিন্তু ইম্পর্টেন্ট। একটা টেলিভিশনে তোমার বিজ্ঞাপন যাচ্ছে, মানুষ এটাকে অথেন্টিক মনে করবে। উনি রাজি হয়ে গেল, সত্যি সত্যি উনি রাজি হয়ে গেল, এবং উনি আমাদেরকে বললো যে তোমার রেট কত। তা আমরা অ্যাজ পার রেট কার্ড ধরে ওনাকে কোটেশন পাঠালাম, এবং এটা উনি অ্যাকসেপ্ট করলেন এবং আমাকে জিজ্ঞেস করলেন যে প্রসেস কি। প্রসেস হচ্ছে, যেহেতু চায়না, কোনো কারণে ওনার বিজ্ঞাপন চালানোর পর উনি যদি আমাকে টাকা না দেয়, তা আমি তো চায়না গিয়ে ওনার থেকে টাকা আনতে পারবো না। তো এক্স্যাক্টলি আমরা বললাম যে অ্যাডভান্স। তো উনি আমাদের কোম্পানির ব্যাংক ডিটেলস চাইলেন প্রতিষ্ঠানের, আমরা দিলাম এবং ওরা আমার টাকা ডিপোজিট করলেন, তারপরে ওনার বিজ্ঞাপন চালালাম। সো যেটা বললেন যে রাজশাহীর কেউ একজন যদি দিতে চায়, রাজশাহী কেন, পৃথিবীর যে কোনো জায়গা থেকে যদি কেউ বিজ্ঞাপন দিতে চায়, ডেফিনেটলি দে ক্যান কমিউনিকেট। আচ্ছা, অনলাইনের মাধ্যমে কানেক্ট করতে পারলেই হচ্ছে। রাইট। আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের ইউটিউব পেজ আছে, সো ইউটিউব চ্যানেল আছে, সুতরাং যে কোনো ওয়েতে আমাদেরকে কমিউনিকেট করতে পারবে। আলামিন ভাই, একটা পরিচয় আপনার জানলাম, যেটা হচ্ছে আপনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশে পড়াচ্ছেন। তো আপনি আবার একজন পিএইচডি হোল্ডার। তো আপনি কিভাবে পড়াচ্ছেন, কোন বিষয়ে পড়াচ্ছেন, এই বিষয়ে যদি বলেন। আমি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে পড়াই লাস্ট 2 ইয়ার্স। আমি 2 বছর ধরে ওখানে পড়াই। আমি কমিউনিকেশন পড়াই, এবং আমি যেহেতু জব করি, আমার ক্লাস হচ্ছে 8টায়, সকাল 8টায়, জাস্ট 8টা থেকে 9:30। তো এটা আর কি, যে এটা আমার জন্য একটা বড় অ্যাডভান্টেজ আমি বলতে পারি। এটা আমার জন্য একটা বড় অপরচুনিটি, যে আমি যেটা বললাম যে কানেক্ট, লার্ন, লিড। আমি এরকম ইয়াংদের সাথে মিশে আমার কাছে মনে হয় যে আমি আরও বেশি ইন্সপায়ার্ড হই। আমি ওদের থেকে আরও কি বলে, আমার মনে হয় যে আমি ওদের থেকে পড়ানো মানে এই ফ্রেশ ব্লাডের সাথে আমি মেশার একটা সুযোগ পাচ্ছি, এবং আমার জন্য শেখার একটা সুযোগ হলো কমিউনিকেশন আরও বেটার ওয়েতে। এটা আমার জন্য অনেক ভালো লাগে। আমার কাছে টিচিংটা, যেহেতু আমি পিএইচডি করছি, আমার একটা ইচ্ছাও ছিল যে আমি কোনো না কোনো ইউনিভার্সিটির সাথে একটু ট্যাগ হব। আমরা কি আপনার পিএইচডি গল্পটা শুনতে পারি? পিএইচডি যদি বলি, সেটা হচ্ছে যে আমার ওয়াইফ ডক্টর। তো আমি যেহেতু সায়েন্সে পড়ি নাই, তো আমার এমনি মনে হতো যে আমিও ডক্টর হব, এরকম একটা। ইট ডাজন্ট মিন যে আমার ওয়াইফ ডক্টর এই জন্য আমার ডক্টর হতে, তা না। তো সেও আমাকে অনেক এনকারেজ করছে যে তুমি পিএইচডি করে ফেলো।
তো তারপরে আমার কাছে মনে হলো, যেমন আমি আমেরিকাতে যখন 2013-তে যাই, তখন ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কে গেলাম, ইউনিভার্সিটি অফ নেভাদাতে গেলাম, ওইখানে আমার অনেক সুযোগ ছিল পিএইচডি করার। কিন্তু যেহেতু আমি চাকরি করি, আমার কাছে মনে হয়েছে যে এরকম যদি হতো যে আমি 1 মাস যাব, আমি 2-3 মাস পর পর যাব, 10 দিন 15 দিন থাকবো, এবং আমার জন্য একটু কনভিনিয়েন্ট হয়, তো সেরকম আমি মালয়েশিয়াতে এই সুযোগটা পেলাম। আমি 1 মাস থাকতাম বা 2-3 মাস পর আমার যখন যখন ক্লাস থাকতো আমি ক্লাস করে আবার চলে আসতাম। ডাটা কালেকশন, আমি ইভেন আমার টপিক্সটাও ভালো ছিল, যে এমপ্লয় মোটিভেশন অ্যান্ড দেয়ার প্রোডাক্টিভিটি, স্পেশালি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের এমপ্লয়দেরকে নিয়ে। তো ইভেন আমার ওইখানে যিনি সুপারভাইজার ছিলেন প্রফেসর আজবি আলী, উনিও খুবই ভালো একজন মানুষ ছিলেন। আমার মনে হয় যে ওনার কাছ থেকে অনেক শেখার আছে। যেমন উনি একবার মানে এত বড় মানুষ, কিন্তু বড় মানুষ বাট খুবই ছোট ছোট ইস্যু নিয়ে দেখতাম খুবই ইমোশনাল ছিল। যেমন মালয়েশিয়াতে উনি আমার সুপারভাইজার, উনি আমাকে বললো যে আচ্ছা আমি যদি বাংলাদেশে যাই বিরিয়ানি খাইতে তাহলে যেতে পারবো না? তা আমার কাছে খুবই হাস্যকর মনে হয়েছে যে মালয়েশিয়া থেকে উনি বিরিয়ানি খেতে বাংলাদেশে আসবে। আমি বলছি প্লিজ আসবেন। সত্যি সত্যি উনি বাংলাদেশে আসছে, আমাদের বাসায় আসছে, এবং উনি ওনার জন্য বিরিয়ানি অ্যারেঞ্জ করা হয়েছে। এবং পরে উনি বলছে যে আমি তো একা বিরিয়ানি খেয়ে গেলাম, আমি যদি একটু নিয়ে যাই আমার ওয়াইফের জন্য, মানে এত পোলাইট করে বলেন। তা আমি বলছি কেন নিয়ে, আপনি কি এয়ারপোর্টে কোনো সমস্যা হবে কিনা? বলেন আপনি যদি আপনার লাইফে সাকসেসফুল হতে চান, আপনার দরকার স্কিল ডেভেলপমেন্ট। আপনি যদি আপনার বেটার ভার্সন হতে চান, আপনাকে অবশ্যই ডেভেলপ করতে হবে আপনার স্কিল, যেমন সিচুয়েশনাল লিডারশিপ, পাবলিক স্পিকিং অ্যান্ড লিডারশিপ স্কিল, ইফেক্টিভ কমিউনিকেশন, মাইন্ড মাস্টারি। এর জন্য রয়েছে অথেন্টিক একটা প্রতিষ্ঠান যারা আপনাকে হেল্প করবে আপনার স্কিল ডেভেলপমেন্টে। এমনই একটি প্রতিষ্ঠান হচ্ছে কনকোয়ারিং বাউন্ডারিজ, এবং যেখানে আছেন বাংলাদেশের একমাত্র সার্টিফাইড মাস্টার ট্রেনার সিচুয়েশনাল লিডারশিপের উপরে, এবং উনি হচ্ছেন আমাদের মোহাম্মদ আসাদুজ্জামান ভাই, যিনি সেখানে থাকছেন এবং থাকছে তার পুরো টিম, যারা আপনাকে এই সকল বিষয়ে স্কিল করে তুলবে এবং আপনাকে নিয়ে যাবে নেক্সট লেভেলে। যারা এই কোর্স এনরোল করতে চান, আমাদের পডকাস্টের নিচেই দেওয়া আছে লিঙ্ক, সেই লিঙ্ক থেকে এনরোল করুন এবং স্পেশাল ডিসকাউন্টে আপনার নিজেকে নিয়ে যান অ্যাডভান্স লেভেলে। থ্যাংক ইউ। আমার জন্য সমস্যা হবে না, আমি নিয়ে যাই। এবং উনি নিয়ে গেলেন। তো আমার ওখানে একটা মজার ইয়া লাগে যে উনি মাঝে মাঝে বলতেন চলো আমার সাথে চলো। তো উনি গাড়ি ড্রাইভ করতেন, আমি পাশে বসতাম। তো উনি অনেক গল্প করতেন, এটা ওইটা, ইভেন আমার যে টপিকস ছিল এটা নিয়ে উনি আমাকে বলতো আচ্ছা তুমি ছুটিতে? তো আমি বললাম আমি মালয়েশিয়াতে। ছুটি তো অবশ্যই। আমি ইয়েস ছুটিতে। বলে তোমার অন্য যারা কলিগ তারা কি ছুটিতে? তো আমি না ছুটিতে না, তারা তো ছুটিতে না। বলে যে না তুমি কি জানো যে তুমি ছুটিতে আবার যারা ছুটিতে না তারাও ছুটিতে। তো আমি এটা একটু কনফিউজ হয়ে গেলাম যে আমি ছুটিতে, আবার যারা ছুটিতে নেই এরা আবার কীভাবে ছুটিতে থাকে। তো ওনার কথা হচ্ছে যে একটা মানুষ অফিসে থাকলেই যে কাজ করবে তা কেন? এমনও তো অনেক মানুষ আছে যারা অফিসে খুবই ব্যস্ততা দেখবা কিন্তু দে আর নট ওয়ার্কিং। তার মানে ও আর তুমি সেম, অফিসে বসে ছুটি কাটাচ্ছে। বলে যে অফিস করতেছে এবং অন্য লোকজন মনে করবে আরে বাবা ও অনেক বিজি, হি ইজ ওয়ার্কিং, হ্যাঁ অনেকক্ষণ থাকে, রাত 8টা-9টা পর্যন্ত থাকে, বাট হি ইজ নট ডুইং এনিথিং, বাট অন্য কিছু চিন্তা করছে। এক্স্যাক্টলি, বাট হি ইজ নট ওয়ার্কিং প্রপারলি। তো সেটাও অন কাইন্ড অফ লিভে থাকার মতো। তো আমার কাছে মনে হলো তাই তো, এরকম তো চিন্তা করিনি কখনো। এবং মজা, আমি যখন পরে আমাকে বলতো ঠিক আছে তোমার ছুটি, হ্যাঁ, তো উনি বলতো খালাস, হ্যাঁ আমাকে বলতো খালাস। আমি স্যার আমাকে কখন ক্লাস নেবেন? তো উনি এতক্ষণ কি হলো? তুমি যে আমার সাথে গাড়িতে এতক্ষণ ঘুরলে এটা ক্লাস ছিল? তাই, ও আচ্ছা, এরকম আর কি। খুব মজা করতেন উনি। হ্যাঁ, আপনি কোন সাবজেক্টে পিএইচডি করেছেন? বিজনেস ম্যানেজমেন্ট। আচ্ছা, রিলেটেড সাবজেক্ট। এক্স্যাক্টলি রাইট। হ্যাঁ আলম ভাই, আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। আমরা আসলে যখন টেলিভিশন দেখতে বসি, আমরা নিউজ দেখে খুব ফেড আপ হয়ে যাই, এই বিষয়টা কেন হয়? যেহেতু আমি সেলস মার্কেটিং এ কাজ করি, বিশেষ করে নিউজে অ্যাডটা দেখতে দেখতে আমরা ফেড আপ হয়ে যাই। হ্যাঁ, এটা আমি বলছি যে আসলে আমাদের যেহেতু মানে যেটা সত্যি সেটা তো সত্যি, কারণ যেহেতু বাংলাদেশে টেলিভিশন চ্যানেলের সংখ্যা অনেক, তো অনেক চ্যানেল স্বাভাবিকভাবে আমাদের যারা অ্যাডভার্টাইজার তাদের সংখ্যা তো আর অনেক না। তো স্বাভাবিকভাবে তারা একটা ক্লায়েন্ট অনেকগুলো চ্যানেলে বিজ্ঞাপন দিচ্ছে, তারা এই অপরচুনিটিটা এনজয় করে, অনেক কম রেট নিতে চায়, কম রেট দিতে চায় আর কি। তো যে কারণে আমার দরকার 10 টাকা, যেটা আমি আগে একজন থেকে পেতাম এটা আমি 4 জন থেকে পাচ্ছি, বা আগে একজন 10 টাকা বাজেট দিত, সে 10 টাকা এখন 10টা চ্যানেলে দিচ্ছে। স্বাভাবিকভাবে ডিস্ট্রিবিউশনটা হয়ে যাওয়ার কারণে
বেশি বিজ্ঞাপন বাট টাকা কম। আলামিন ভাই, আমরা জানতে চাই যে আপনি যদি অনেক ক্রিয়েটিভ কাজ করেছেন, যেমন অনেকগুলো বই বের করেছেন যেটা আমরা শুনলাম, এবং নজরুলের বায়োপিক করেছেন, আই উড সে যে আপনার অনেক অ্যামেজিং ওয়ার্কস আছে, তো ইন ফিউচারে আপনার অন্য কোনো মানে ইনোভেটিভ কোনো প্ল্যান আছে কিনা, যেটা হয়তো বা ইয়ুথদের নিয়ে করবেন, কিংবা যেটা হয়তো বা কোনো একটা সেগমেন্টকে নিয়ে করবেন? আমি যদি বলি সেটা হচ্ছে যেমন প্রথম একটু আগে আমি শেয়ার করলাম যে আমার এই মুহূর্তে নজরুলের জন্য যে কাজ সেটা হচ্ছে ক্যালিগ্রাফি, কাপ বাম্পারে ক্যালিগ্রাফি, এটা শেষ করা এক। আর দুই হচ্ছে আমি আরেকটা প্রজেক্ট নিয়েও এটা আমার একটা ইনোভেশন এটিএন নিউজের আমি করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে বাংলাদেশ নামে এটা একটা ডিফারেন্ট আইডিয়া। সেটা হচ্ছে এরকম যে আপনি যদি চায়নাতে যান বা আমেরিকাতে যান, ইভেন যে কোনো দেশে যান, আপনি দেখবেন কান্ট্রি বুক আছে, খেয়াল করে দেখবেন কান্ট্রি বুক। সে আপনি চায়নাতে গেলেন, আপনি একটা বুক বাই করতে পারেন, বইয়ের নাম হচ্ছে চায়না। বাট আপনি এরকম দেখেন তো যে আমেরিকা থেকে কেউ আসে, বাংলাদেশ নামে একটা বই কোথায় পাবে? বাট এরকম অনেক প্রচুর মানুষ, প্রচুর বিদেশি এখন বাংলাদেশে থাকে, প্রচুর। আপনি যদি 5 স্টার হোটেলগুলোতে দেখেন, এরকম ফিক্সড মানুষ আছে যারা মাসের পর মাস থাকে বাংলাদেশে, হ্যাঁ তারা থাকে। আপনার যদি এমনি বুক স্টোর তো বাংলাদেশে অনেক কম, বাট যতগুলোই আছে ভালো ভালো জায়গায় যদি এরকম যে বইয়ের স্টলগুলো আছে, স্টোরগুলো আছে, সেখানে যদি আমরা বাংলাদেশ নামে কোনো একটা বই করতে পারি, আই এম জাস্ট ট্রাইং, অলরেডি আই এম স্টার্টেড, যেটাতে হচ্ছে একদম 64 ডিস্ট্রিক্টের স্পেশালি যেই জায়গাগুলো মানুষ জানতে চায়, হোল বাংলাদেশকে আমরা কভার করতে পারি, এক যেটা প্রিন্টেড বুক, এবং সেকেন্ড হচ্ছে যে আমরা আমাদের চ্যানেলে প্রত্যেকটা উপজেলার একটা ছোট ছোট ডকুমেন্টারি বানাতে পারি। এবং আমি যেহেতু নজরুল পছন্দ করি, সব জায়গায় নজরুলকে কানেক্ট করি, হ্যাভ স্টার্টেড। এবং ফার্স্ট যে উপজেলাটা করছি আমি, সেটা হচ্ছে ত্রিশাল, ময়মনসিংহের। হ্যাঁ, নজরুলের যেখান থেকে এক্স্যাক্টলি। সো এরকম বাংলাদেশের যতগুলো উপজেলা আছে, প্রত্যেকটা উপজেলার উপরে ছোট ছোট ডকুমেন্টারি, এবং এই বইটায় বাংলাদেশ, বইয়ের নাম বাংলাদেশ, এবং সেখানে প্রত্যেকটা উপজেলার জন্য ছোট ছোট একটা কিউআর কোডও রাখবো, চাইলে আপনি আপনার উপজেলাটা স্ক্যান করে দেখতে পারবেন যে আচ্ছা এটা ইনোভেটিভ আইডিয়া। আর ওভারঅল যেমন ধরেন কক্সবাজার বলেন বা বিভিন্ন জায়গায় যেটা অন্য জায়গার থেকে মানুষ এসে দেখতে চায়, তারা অন্তত পুরো বাংলাদেশ সম্পর্কে একটা হোল আইডিয়া এই বই থেকে পারবে। হ্যাঁ, ইউটিউবে, ফেসবুকে তো আছেই, কিন্তু একটা বই কিন্তু অনেকে নিতে চায়, ওইটা আমার একটা যে ভাইয়া এখানে একটা কথা আমি আপনার কাছে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের এখানে আমাদের যে নিউজের যে বিষয়গুলো আছে, বা আপনি নজরুল নিয়ে কাজ করছেন, যারা এই আপনার মতে প্রফেশনে আসতে চাচ্ছে, যারা হচ্ছে নিউজ চ্যানেলগুলোতে সেলস নিয়ে কাজ করতে চাচ্ছে, তারা কিভাবে কাজ শুরু করতে পারে, বা আপনার সাজেশন কি ইয়াং জেনারেশন? বা আপনি তো ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন ভাই, ইউনিভার্সিটি থেকে আদৌ এরকম কোনো সাবজেক্ট হয়েছে মিডিয়া নিয়ে? হ্যাঁ, এখন ইউনিভার্সিটিতে এরকম সাবজেক্ট আছে, ইভেন মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনে আছে। তবে একটা জিনিস হচ্ছে যে যেটা মানে আপনি ইউনিকনেস যেটা বলছিলাম, যে একই মানুষ, সবকিছু একই রকম বাট ইউনিক, আলাদা। যেমন ধরেন আমরা রেডিমেড যেই জিনিসটা পাই, রেডিমেড ধরেন আমরা এটিএন নিউজের কথাই যদি বলি, আমি ওখানে কাজ করি, আমার অনেক ভালো লাগার একটা জায়গা। হ্যাঁ, তো সেখানে আমরা নর্মালি নিউজই তো দেখি। আমি হঠাৎ করে মনে করলাম 2023 আমি যখন হজে যাই, মক্কা শরীফে বসে আমার মনে হলো আচ্ছা বাংলাদেশে তো অনেক ধরনের অলিম্পিয়াড হয়, ম্যাথ অলিম্পিয়াড হয়, ইংলিশ অলিম্পিয়াড হয়, আচ্ছা ইসলামিক অলিম্পিয়াড হয় না কেন? এবং ইসলামিক অলিম্পিয়াড যদি বাংলাদেশে হয়, খারাপ কি? ইসলামিক অলিম্পিয়াড বাংলাদেশে কেউ করে নাই। তা আমার একদম সেই মক্কা হারাম শরীফে বসে আমার আইডিয়া হলো যে আমি ইসলামিক অলিম্পিয়াড করব বাংলাদেশে। শুধু তাই না, একটা ইউনিকনেস করতে চাই। সেটা কি? সেটা হচ্ছে যে নর্মালি ধরেন মাদ্রাসায় যারা পড়াশোনা করে তাদের জন্য এই ধরনের ইসলামিক অনেক অ্যারেঞ্জমেন্ট থাকে, বা যারা ইউনিভার্সিটিতে পড়ে, স্পেশালি যারা জেনারেল লাইনে পড়াশোনা করে, তাদের জন্য এরকম অ্যারেঞ্জমেন্টটা হয় না বলবো না, বাট কম। তা আমি চিন্তা করলাম ইসলামিক অলিম্পিয়াড করবো, কিন্তু অ্যাপ্লাই করতে পারবে শুধু জেনারেল যারা, তারা স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েরা। আমি আমার স্যারের সাথে আলাপ করলাম, স্যার আমার একটা আইডিয়া হজ থেকে ছিল, ইসলামিক অলিম্পিয়াড করব। স্যার রাজি হয়ে গেলেন, হ্যাঁ হ্যাঁ করো। গত বছর আমি স্টার্ট করলাম ইসলামিক অলিম্পিয়াড, এবং খুবই সারা। শুধু তাই না, এবং আমরা আমাদের এটিএন নিউজ থেকে যদি বলি সবচেয়ে বড় ইভেন্ট আপনার চিনমত্রিতে আমরা করলাম ইসলামিক অলিম্পিয়াড। এবং আমরা ফ্রেশের সাথে কথা বললাম যে ভাই আমরা ইসলামিক অলিম্পিয়াড করতে চাই বাংলাদেশে প্রথম, এবং তারা সাথে সাথে রাজি হয়ে গেল, হ্যাঁ আমরা এরকম কাজই তো করতে চাই, এবং তারা আমাদের টাইটেল স্পন্সর করলো। এবছর 2025-এ সেম আমরা ইসলামিক অলিম্পিয়াড হোটেল সোনারগাঁতে করলাম।
খুবই সারা এবং ফ্রেশই, বলো যে আপনারা যতবার করবেন আমরা ততবার আছি। এবং আমি ইসলামিক অলিম্পিয়াড, এটিএন নিউজের নামে একদম কপিরাইট পর্যন্ত করে ফেলছি। এটা আমার একটা আইডিয়া, একদম আমার আইডিয়া। মানে যতদিন পর্যন্ত এটা চলবে তারাই এখানে স্পন্সরশিপ করবে। হ্যাঁ, মানে তারা, এটা তাদের ইচ্ছা, করুক না করুক, অন্তত এইটুকুন বলতে পারি যে বাংলাদেশে প্রথম ইসলামিক অলিম্পিয়াড এটিএন নিউজ করছে এবং আইডিয়াটা আমার, আমার ভালো লাগে, কাইন্ড অফ লাইক প্যাটেন্ট করে। এটা আমার আইডিয়া, এটা আমার জন্য ভালো লাগা যে না অনেক ছেলেমেয়েরা, এবং সবচেয়ে মজা হচ্ছে যে ইউনিভার্সিটির ছেলেমেয়েরা এত সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারবে, চিন্তাও করতে পারবে না। মানে এখন দেখা যায় সুটের বুটের পরে তার সেই আজান দিচ্ছে, এক্স্যাক্টলি, আপনি কোরআন তেলাওয়াত করছে। এক্স্যাক্টলি, মানে আপনার ধারণা যে ওনারা জানে না, পারে না, ব্যাপারটা তা না, তো অনেক বেটার পারে, এরকম অনেকে আছে। আলামিন ভাই, আমাদের আজকে হচ্ছে আমাদের এপিসোড নাম্বার 43। যারা আসেন আমাদের এখানে সবার আমরা আসলে সিগনেচার অটোগ্রাফ রাখি, ওনাদের কাছ থেকে একটা মেসেজ রাখি। তো আজকে হচ্ছে আপনি আমাদের সেই মাগে হচ্ছে একটা সিগনেচার করবেন, আপনি অটোগ্রাফ দিবেন। কোনো একটা সময় হয়তো এটা অকশন হবে, এটা আমরা সেল করব এবং সেটা আমরা ট্রেডমার্ক করব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি রেখে দিচ্ছি এখানে। কানেক্ট, লার্ন অ্যান্ড লিড। আমরা ভাইয়া শেষ করার আগে আপনার কণ্ঠ থেকে একটা নজরুলের গান শুনতে চাই। তো ভাইয়ার এই হামনাত শোনার আগে আমরা বিদায় নিয়ে নিচ্ছি, সেই মেসেজ দিয়ে শেষ করতে চাই। তারপর তো ভাইয়ার হামনাত আছে, সেটা হচ্ছে কানেক্ট, লার্ন অ্যান্ড লিড। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। চলে যাই হামনাতে। ইয়া মুহাম্মদ বেহেশত হতে খুদাই পাওয়ার পথ দেখাও। ইয়া মুহাম্মদ বেহেশত হতে খুদাই পাওয়ার পথ দেখাও। এই দুনিয়া দুঃখ শোকে, এই দুনিয়ার দুঃখ শোকে এবার আমায় নাজাত দাও। ইয়া মুহাম্মদ বেহেশত হতে খুদাই পাওয়ার পথ দেখাও। অসাধারণ ভাই, অসাধারণ।